বাসঘরে বসে আছি। একটু আগে আমার বিয়ে হয়েছে, তবে যার সাথে বিয়েটা হয়েছিল তার সাথে নয়, তারই ছোট ভাই অর্থাৎ আমার হবু দেবরের সাথে। অবাক লাগছে দেবর কথাটা শুনে, তাই না? যেখানে বর হবু হয়, বউ হবু হয়, সেখানে দেবর আবার হবু হয় কি করে? তাহলে শুনুন, ঈশানের বড় ভাই মানে যে বর্তমান হাজব্যান্ড, তার বড় ভাইয়ের সাথে আমার বিয়ে হওয়ারই কথা ছিল। একসময় যাবৎ তোড়জোড় চলছিল বিয়ের, কিন্তু আমি আর ইমন জানতাম যে অন্তত আর যাই হোক এই বিয়েটা হচ্ছে না, কারণ ইমনকে আমি পালিয়ে যেতে বলেছিলাম। এক সপ্তাহের মাঝখানে ওর সাথে আমার বেশ ভালো একটা পরিচিতি আর বন্ধুত্ব গড়ে ওঠে। আর তাতে করে ছেলেটা জানতে চেয়েছিল আমার অন্য কোথাও রিলেশন আছে কি না, কিংবা আমি কাউকে পছন্দ করি কিনা। তখনই আমি আমার বয়ফ্রেন্ডের কথা ওকে বলে দিয়েছিলাম। তারপরেই ছেলেটা অবাক হয়। সেদিন আমি ইমনকে হাত জোর করে রিকোয়েস্ট করেছিলাম বিয়েটা না করতে। আমার এরকমটা করার কারণ ছিল, হঠাৎ করে বিয়েতে ইমন রাজি হয়ে গিয়েছিল। সেদিন দেখতে আসার পরই ওর আমাকে পছন্দ হবে আর বিয়েতেও রাজি হয়ে যাবে, বিয়েটাও ঠিকঠাক হয়ে যাবে, আমি কখনো ভাবতেও পারিনি। ভাবার কথাও না, কেউই এমন একটা চিন্তা ভাবনা করবেও না। হঠাৎ করেই একদিন দুপুরের দিকে বাসায় এসে বলল পাত্রপক্ষ আমাকে দেখতে আসছে। তখন এতটা মেজাজ খারাপ হয়েছিল যেটা আপনাদের বলে বোঝাতে পারবো না। সেদিন হুটহাট করেও পাত্রপক্ষের সামনে আদ্রিতাকে বসতে হলো। আব্বুর রাগ আর জেদের কাছে হার মানতে হয় প্রতিবার ওকেই। অবশ্য পরবর্তীতে বুঝতে পারে মেয়েটা যেটা আব্বুর সিদ্ধান্ত নিয়েছিল সেটা ওর জন্য ভালো ছিল। কিন্তু এই বিয়েতে কোথায় আদ্রিতা ওর ভালো কিছু দেখতে পাচ্ছে না। মেয়েটার বয়ফ্রেন্ড থাকতে আরেকজনের সামনে বসবে আর তাকেই বিয়ে করতে হবে, সেটা কখনো কল্পনাও করেনি। তবে বিয়েতে রাজি হতে চায়নি। আপু অনেক ইমোশনালি ব্ল্যাকমেল করেই এক প্রকার রাজি করিয়েছে। আর গত 7 দিন যাবৎ আদ্রিতার বয়ফ্রেন্ডের কোনো খবর নেই। আদ্রিতা যখন ওকে জানিয়েছে ওর বিয়েটা ঠিক হয়েছে, তখনই হারামজাদা কোথায় গিয়ে গা ঢাকা দিয়েছে কে জানে। আদ্রিতার রাগের মাথায় বিয়েতে হ্যাঁ বলে দিয়েছে। আর আজকেই বিয়েটা হয়েছে। গত 2 দিন যাবৎ আদ্রিতা বিয়েটা আটকানোর চেষ্টা করছিল। সেখানে ঈশানের ভাইয়া যেন আরও বিষয়টাকে সহজ করে দিয়েছিল। কারণ ইমন যখন আদ্রিতাকে জিজ্ঞেস করে ওর কোথাও সম্পর্ক আছে কিনা, তখন মেয়েটা নিজে থেকে বলেছিল ওর রিলেশনের বিষয়ে। আর অনেক রিকোয়েস্ট করেছিল যেন বিয়েটা অন্তত আটকে দেয়। এসব শোনার পর ইমন দিশেহারা হয়ে পড়েছিল। তখন আদ্রিতা নিজে থেকে বলেছিল, আপনি আমাকে বিয়ে করে নিতে পারেন, কিন্তু দেখেন, আজ বাদে কাল যখন আমার বয়ফ্রেন্ডের সাথে যোগাযোগ হবে, আমি আপনার সাথে থাকবো না, আর সংসারও করবো না, তখন পালিয়ে যাব। পরিবারের সবার মান সম্মান আর বাড়ির মান সম্মানের কথা ভেবে হলেও বিয়েটা আটকে দিন, নাহলে কিন্তু পরবর্তীতে বিয়ের পর আমি পালিয়ে গেলে আপনাদের মান সম্মান আর থাকবে না। আদ্রিতা ভয় দেখিয়েছিল ইমনকে। আর ছেলেটাও ভেবেছিল নিজের গার্লফ্রেন্ড থাকতে আব্বু অন্য কোথাও বিয়েটা ঠিক করে দিল, আর তাই তার সাথেই বিয়ে করে নিতে হবে। ইমন কিছু বলার সুযোগ পায়নি। আব্বু দুপুরে অফিসে ডাকলো, আর তারপর আপুর সাথে গিয়ে মেয়েটাকে দেখলো। আর এমন কিছু ভাবতেও পারেনি যে দেখতে গিয়ে বিয়েটা ঠিক করে আসবে। আব্বুকে কোনো কিছু বলার সুযোগই পায়নি ছেলেটা। আরও গত 2 দিন আগেই যেসব আদ্রিতার মুখে এসব কথা শুনে আরও অনেক বেশি সুযোগ পেয়ে গিয়েছিল ছেলেটা। তাই বাসা থেকে এক প্রকার গার্লফ্রেন্ডকে নিয়ে পালিয়ে গিয়েছিল। ইমন যখন বাসা থেকে পালিয়েছে তখন অনেক বেশি অবাক হয়েছিল। ঈশান সিন ক্রিয়েট করেছিল। আবু রাগের মাথায় বলেছিল, হতভাগা কালপুরুষ কোথাকার, একটা ছেলে হয়েছে সে বাসা থেকে পালালো। যেখানে মেয়েরা বাসা থেকে পালায় সেখানে ও কিনা একটা জলজ্যান্ত ছেলে মানুষ হয়ে বাসা থেকে পালালো বিয়ে করবে না বলেই। একবার বাসায় ফিরুক, ওকে আমি দেখে নিব। এখন এই গর্ত থেকে কি করে বাঁচবো সেটা জানি না। শায়লা, আমার মাথা কাজ করছে না। এত বড় অনুষ্ঠানের আয়োজন করার পর যদি ছেলে বিয়ে না করে বাসা থেকে পালায়, তাহলে মান সম্মানের কি হবে বুঝতে পারছো একবার? অন্যদিকে ঈশান জানে আব্বুকে এসব চিন্তাভাবনা কিংবা ধারণা কে দিয়েছিল। ছেলেটা ভালো করেই বুঝতে পারছে ভাইয়ের পালিয়ে যাওয়ার পর আম্মু এসব কথা বলেছিল কিংবা বিয়ের বিষয়টা নিয়ে আলোচনা করেছিল। আর তারপর আম্মু ওকে ফাঁসিয়ে দিয়েছে।
বিয়ের আসর থেকে ভাইয়া পালিয়ে যাওয়ার পরে আম্মু এসে এমন করে হাত দুটো জোর করে ধরে এমন করে কান্না করে দিল, যার জন্য ঈশান আর বিয়েতে বারণ করতে পারেনি। মেয়ের বাবা প্রথমে রাগারাগি করলেও পরবর্তীতে বিয়েটা হচ্ছে দেখে আর কিছু বলতে পারেনি। সম্মান বাঁচানো নিয়ে কথা, তাই বিয়েটা খুব স্বাভাবিকভাবেই করে নিয়েছে। আর কোনো ঝামেলা ছাড়াই বিয়েটা সম্পন্ন হয়। ঈশান কল্পনাও করতে পারেনি যে গার্লফ্রেন্ড থাকতে কিনা অন্য একটা মেয়েকে বিয়ে করতে হবে। আপনারা হয়তো ভাববেন এ আবার কেমন গল্প, আদ্রিতার বয়ফ্রেন্ড আছে, ঈশান আর ইমনের আবার গার্লফ্রেন্ড আছে, তারপরও বিয়ে করলো ঈশান। আসলে ওদের আব্বু অত্যন্ত রাগী একজন মানুষ, তাই বিয়ের কথা বলতেই ওরা আব্বুকে বলার সাহস পায়নি অন্য কারোর সাথে সম্পর্ক আছে। আর ঈশান এই রিলেশন নিয়ে এত বেশি সিরিয়াস ছিল না, কিন্তু মেয়েটা যে ওর দিক থেকে এত বেশি সিরিয়াস ছিল যেটা ওর বিয়ের পরে ঈশান জানতে পারে। যাই হোক, এখন কি করবে কিংবা কি করা উচিত জানে না ঈশান। তবে এই মেয়ের সাথে কিভাবে সংসার করবে, যাকে কাল অবধি ভাবি বলে টাকার জন্য নিজেকে তৈরি করেছে, আর আজকে তাকেই বউ করে আনতে হলো। আর মেয়েটা দেখতে ভারী মিষ্টি, কিন্তু তার সাথে ভাইয়ার বিয়ের কথা বলার পরে হুটহাট করে বিয়ে করতে হবে সেটা স্বপ্নেও ভাবেনি। ভাবিকে বিয়ে করেছে কেমন যেন লাগছে ভাবতেই। ঈশান বাসায় এসে অনেকক্ষণ যাবৎ আব্বু আম্মুর সামনে বসেছিল, কিছু বলতেও পারেনি আর কিছু বোঝাতেও পারেনি। আম্মুকে ছেলের মাথায় হাত বুলিয়ে দিয়ে অনেক কথাই বলেছে। ঈশান আম্মুর কোলের মধ্যে মাথা রেখে শুয়েছিল। আম্মু ওকে বুঝিয়েছে, দেখো আব্বু, যার সাথে যার বিয়ে হবার কথা থেকে মানুষের তার সাথেই হয়। সবটা আল্লাহ ঠিক করে রাখে আগে থেকে, তাই তার সাথেই মানুষের বিয়ে হয়। আদ্রিতা মেয়েটার তোমার সাথে আর বিয়ে হবার কথা ছিল, আর উপরওয়ালা তেমনটা ঠিক করে রেখেছিল, সেজন্যই দুজনের বিয়ে হয়েছে। তাই এসব নিয়ে এত চিন্তা ভাবনা করো না, নতুন জীবনের জন্য নিজেকে তৈরি করো। মেয়েটা খুব ভালো, ওর সাথে ভালো থাকবে তুমি। ঈশান তখন আম্মুকে কোনো কথা বলতে পারেনি, আর আব্বু উল্টো কালকের রিসেপশনের অনুষ্ঠান নিয়ে এক গাদা কথা বলেছে। ঈশান অনেক চিন্তা ভাবনা করে রুমের দরজা ঠেলে ভিতরে প্রবেশ করতেই মেয়েটা একটু জড়সড় হয়ে বসলো। হয়তো কল্পনাও করেনি ঈশানের সাথে ওর বিয়েটা হবে। আর ঈশানও ভাবেনি। ভিতরে এসে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেললো। আজকে দীর্ঘ নিঃশ্বাসটাই শুধু বুকের ভিতর থেকে বেরিয়ে আসছে। ঈশান এগিয়ে এসে কিছুক্ষণ মেয়েটার সামনে দাঁড়িয়ে রইল। আদ্রিতা মাথার উপর থেকে ঘোমটা ফেলে দিয়ে বলতে আরম্ভ করলো, দেখো, এই বিয়েটা আমি মানি না, আর তোমার সাথে সম্পর্ক রাখা কিংবা সংসার করা আমার পক্ষে সম্ভব না। ব্যাস, ল্যাটা চুকে গেল। এটুকুই যেন শোনার বাকি ছিল মেয়েটার থেকে। ঈশান আবারও জোরে সোরে নিঃশ্বাস ফেলল। আদ্রিতা ততক্ষণে মাথার উপর থেকে ঘোমটা ফেলে দিয়েছে। ঈশান কিছুক্ষণ ধরে চুপ করে থেকে বলতে আরম্ভ করলো, আমিও আপনাকে বলবো না জোর করে আমার সাথে থাকার জন্য, তবে কয়েকটা দিন সময় দিতে হবে ডিভোর্সের জন্য। অন্যদিকে ঈশানের এমন দ্বারা কথা হয়তো আদ্রিতাও কল্পনা করেনি। তাই মেয়েটা অবাক চোখে তাকিয়ে রইল। নিন, এবার শুনুন, আমাকে একটু শুতে দিন। এখন এইসব বিষয় নিয়ে আলোচনা আমি করতে চাইছি না, আপনি সরে বসুন, আমাকে ঘুমাতে দিন। ঈশানের কথাতেই মেয়েটা অবাক হলো, তারপর জবাবে প্রশ্ন করলো, মানে কি? আমি কখনো এইসব বিষয়ে কথা বলছি, আর আপনি কিনা বলছেন যে এখন আপনার এইসব বিষয়ে কথা বলতে ইচ্ছে করছে না? আজকে এক্ষুনি এই মুহূর্তেই বলতে হবে। এত কথা আমি শুনতে চাই না। এখনই বলতে হবে কেন? আর বলার জন্য তো 6 মাস পরে আছে। ডিভোর্স কি এত সস্তা বিষয় নাকি? আপনি বললেন আর সেটা হয়ে গেল। আমি সেই সব জানতে চাই না, তবে আপনার সাথে আমি থাকতে পারবো না। আপনাকে আমি হবু দেবরের বলেই জেনে এসেছি, আর আজকে বিয়ের আসরে এসে কিনা আপনার সাথে আমার বিয়ে হয়েছে। দেখুন, এই বিয়েতে আমার পক্ষে সম্ভব না। ঈশানের বিরক্তি লাগলেও কিছুক্ষণ মেয়েটার দিকে রাগি চোখে তাকিয়ে রইল। বিয়ে করবে না তাহলে সেটা বিয়ের আগে বলে দিলেই হতো, তাতে ঈশানেরও অন্তত বিয়েটা করতে হতো না। অন্তত আর যাই হোক, বিয়ের আগে তো একটাবার বলতে পারতেন আব্বু আম্মুকে, তাহলে আপনাকে আর আমাকে বিয়ে করতে হতো না। এত বড় একটা ঝামেলার মধ্যে আজকে পড়তামই না। এতই যদি সাহস, তাহলে কেন বলেননি? বলতে চেয়েছিলাম, আপনি যেরকম কাপুরুষের মতো আব্বু আম্মুর মুখের উপরে কথা বলতে পারেননি, তেমনি আমিও কি থেকে কি বলবো আর কিভাবে বলবো সেটা নিয়ে ভাবতে ভাবতে এই দিনটা কেটে গেছে। ভেবেচিন্তে এদিকে কি ভালো সলিউশন বের করতে পেরেছেন? মানে? এই মানে জিজ্ঞেস করা ছাড়া আপনাদের মেয়েদের মুখে কি আর কোনো কথা নেই? আজব ক্যারেক্টার মাইরি। বিয়ে করবেন না সেটা আগে বলে দিলেই হতো, আমিও পালিয়ে যেতাম। আপনি কি মেয়ে মানুষ নাকি যে পালিয়ে যেতেন?
চুপ করেন তো, আপনার কথা শুনে খুব রাগ হচ্ছে। নিজে পালিয়ে যেতে তো পারেননি, ভাইয়াকে জোর করেছেন, এখন আবার আমাকে এসে বলছেন যে আমি কেন পালিয়ে যাব। আপনার যেরকম বয়ফ্রেন্ড আছে তেমনি আমারও গার্লফ্রেন্ড আছে, তাই পালিয়ে যাওয়ার কথা বলছি। তার মানে কিন্তু আপনি জানলেন কি করে যে আপনার ভাই পালিয়ে গেছে? আমাকে বিয়ে করবে না তার গার্লফ্রেন্ড আছে বলে আর আমার বয়ফ্রেন্ড আছে বলে? এত মানে টানে বোঝাতে পারবো না, ভালো লাগছে না কিছু, সরতে বলেছি। শুনুন, আমিও সব টিপিক্যাল আদিম যুগের মানুষ না যে আপনার থেকে দূরে থাকবো। আপনাকে বলবো মাঝখানে কোলবালিশ দেবো কিংবা আপনাকে টাচ করে দেখবো না, এই সেই আরও অন্য কিছু। যতদিন এই বাসাতে থাকবেন আমি নিজেই আপনার থেকে দূরে সরে থাকবো। বেড ছাড়া আমি ঘুমাতে পারি না, তাই বেডে শোবো। আদ্রিতা মেয়েটা কিছুটা সরে বসলো আর ঈশান শুয়ে পড়ল উল্টো পাশ ফিরে। মেয়েটা ফ্যাল করে ওর দিকে চেয়ে রইল ছেলেটার দিকে। তাহলে কি এর কোনো অনুভূতি নেই? আর দুইটা বেশ কিছুক্ষণ চুপ করে বসে রইল। মিনিট 5 পরেই যখন ঈশানের কথার শব্দ আসলো না, বুঝতে পারলো ছেলেটা ঘুমিয়ে পড়েছে। এই কেমন ছেলে, যেখানে অন্য কোনো ছেলে হলে ওর সাথে তর্ক বিতর্ক করতো, সেখানে ছেলেটা বিষয়টা এড়িয়ে যাওয়ার চেষ্টা করলো। তাহলে কি এইসব বিষয় নিয়ে ভয় পাচ্ছে? বিষয়টা ভেবে আদ্রিতা গিয়ে ফ্রেশ হয়ে আসলো, তারপর বেডের উল্টো পাশ ফিরে শুলো। পরদিন সকালে দুজনেরই বেশ খানিকটা অদ্ভুতভাবেই ঘুম ভাঙল। কারণ মাঝখানে বালিশ দেওয়া না থাকলেও ওরা ভেবেছিল দুজন দুজনের কাছে আসবে না। আদ্রিতা নিজে থেকেই ঈশানের কাছে এসেছে আর ছেলেটার বুকে মাথা রেখে ওকে শক্ত করে জড়িয়ে ধরেছে। ভাবতে পারেনি নিজেই ছেলেটাকে এসে জড়িয়ে ধরবে আর ওর বুকে মুখ গুজে দিয়ে ঘুমোবে। তারপর যখন ঘুম ভাঙলো, বুঝতে পারলো নিজের দিক থেকে সরে এসে ঈশানের বুকের মধ্যে একদম জায়গা করে নিয়েছিল। আদ্রিতা কিছুক্ষণ যাবৎ ছেলেটার মুখের দিকে তাকিয়ে রইল। অদ্ভুত রকমের এক মায়া আর ভালো লাগা কাজ করছে এই মুহূর্তে। কেন জানি মনে হচ্ছে অন্তত আর যাই হোক, এই মায়াতে যে কোনো মেয়ে খুব সহজে ডুবে যেতে পারে। আদ্রিতা যখনই মনে হতে লাগলো ওর বয়ফ্রেন্ড আছে, তখনই আর এক মুহূর্ত দেরি করলো না, তাড়াহুড়ো করে নিজেকে ছাড়িয়ে নিল। বয়ফ্রেন্ডের কথা মনে হতেই সব অনুভূতি এলোমেলো হয়ে যাবে, আদ্রিতা কখনো কল্পনা করেনি। উঠে বসে রইল কিছুক্ষণ মেয়েটা। ঈশান খুব নিশ্চিন্তে ঘুমোচ্ছে। তারপর মিনিট 5 বসে থেকে ওয়াশরুমে গেল ফ্রেশ হতে। আদ্রিতা কোমর ছাড়িয়ে লম্বা চুল থেকে পানি পড়ছিল, যেটা ওকে বেশ বিরক্তিতে ফেলছিল। তাই চুলগুলো একটু ছেড়ে ড্রেসিং টেবিলের সামনে যেতেই ওর চুলে থাকা পানিটা টাওয়াল থেকে ঝাড়তেই পানি ছটা ঈশানের মুখে গিয়ে পড়ল। সাথে সাথেই ছেলেটার ঘুম ভেঙে যায়। পিটপিট করে তাকাতেই বুঝতে পারল কেউ একজন আয়নার সামনে বসে আছে। আশেপাশে তাকিয়ে তারপর আয়নার সামনে দেখতেই বুঝতে পারল কালকে সদ্য বিয়ে করা বউ এখনও রুমেই আছে। ভেবেছিল সকালবেলা উঠে দেখবে অন্তত, আর যাই হোক রুম থেকে বেরিয়ে যাবে কিংবা পালিয়ে যাবে, কিন্তু তেমন কিছুই হয়নি। ঈশানকে এরকম হাঁ করে তাকিয়ে থাকতে দেখে আদ্রিতার খানিকটা বিরক্তি নিয়ে ওর দিকে তাকালো, তারপর বলতে আরম্ভ করলো। এই ছেলে, ওই রকম ড্যাপ ড্যাপ করে তাকিয়ে থেকো না তো। তোমার কিন্তু গার্লফ্রেন্ড আছে, আমার কিন্তু বয়ফ্রেন্ড আছে। এরকম করে তাকিয়ে থাকলে ভুলভাল কিছু একটা হয়ে যাবে। দাগ থেকে যদি ভালো কিছু হয় তাহলে দাগই ভালো। মানে? এত মানে বুঝিয়ে দিতে পারবো না, তবে আর যাই হোক আমার পক্ষে সম্ভব না আপনার এইসব আজে বাজে আর ফালতু কথা শোনার। আপনি নিজেকে রেডি করুন। আর শুনুন, আব্বু আম্মুর সামনে কখনো আপনি করে বলবেন না, তুমি করেই ডাকবেন। যতদিন এই বাড়িতে আছেন অন্তত এই সম্পর্কটা মেনটেন করে চলার চেষ্টা করবেন। ঈশান এমন করে আদেশ করলো যার জন্য মেয়েটার বেশ খানিকটা বিরক্তি লাগলো। ও এক মুহূর্ত দেরি করে তারপর ওয়াশরুমে ঢুকে গেল আর আদ্রিতা বিড়বিড় করতে লাগলো। এমনভাবে বলছে যেন আমি ওনার গার্লফ্রেন্ড। এরকম একটা চিন্তা ভাবনাও করতে পারি কি করে, আমি সেটাই বুঝতে পারছি না। নিজে থেকে বয়সের ছোট একটা ছেলেকে আপনি করে ডাকছেন, আবার নিজেই হাজারটা কথা বলছেন। ওর বিড়বিড় করার মাঝখানেই খেয়াল করে দেখলো ঈশান শুধু একটা টাওয়াল পরে বের হয়েছে ওয়াশরুম থেকে। ছেলেটার পুরো শরীর থেকে এখনও পানি পড়ছে। আদ্রিতা উল্টো দিক ফিরে দাঁড়ালো আর বেশ খানিকটা লজ্জামাখা কণ্ঠে বলতে লাগলো। এটা আপনার রুম, আমি ভুলে যাইনি, কিন্তু আপনি কি ভুলে গেছেন যে এখানে জলজন্ত একটা মেয়ে আছে? নির্লজ্জ বেহায়ার মতো এরকম টাওয়াল পরে বের হলে তার যে লজ্জা লাগবে একটাবার ভাবতে পারেননি? মেয়েকে? কোনো মেয়েটে আমি তো কোথাও দেখতে পাচ্ছি না। মানে? আপনি যদি মেয়ে হতেন তাহলে তো অন্তত বিষয়টা আব্বু আম্মুকে বলতে পারতেন।
আপনি তো একদম বীর পুরুষ, তাই না? আমার ভাইকে পালিয়ে যেতে বলেছিলেন আর পালিয়ে গেছে, নিজের দিক থেকে কোনো কিছুই বলতে পারেননি, আবার নিজেই কালটাতে খুব বড় বড় কথা বলছেন, তাই আপনাকে বীর পুরুষ বললেই চলে। শুনুন মিস্টার ঈশান, আপনি কিন্তু আমাকে রীতিমতো অপমান করছেন। আপনি এমন করে বলতে পারেন না। আপনার এরকম করে বলার রাইট নেই বলে দিলাম। সবই করতে পারেন, সবই ঠিকঠাক হয়, কিন্তু এই সামান্য কথাটুকু মুখে বলতে পারেননি, তাহলে কাল আমাকেও এমন একটা অপ্রীতিকর পরিস্থিতিতে পড়তে হতো না, আর আপনাকেও বিয়ে করতে হতো না। খুব তো বললেন, আসার সাথে সাথেই ডিভোর্স দিয়ে চলে যাবেন। ডিভোর্স দিলে তো সব সমস্যার সমাধান হবে ম্যাডাম। তার মানে কি বলতে চাইছেন আপনি? আমি যাই বলতে চাই, অন্তত আর যাই হোক, এই মুহূর্ত থেকে আপনি আমাকে তুমি করে বলবেন। এত সব আদিক্ষেতা দেখানোর মতো সময় আমার নেই। তোমার যা ইচ্ছা তুমি তাই করতে পারো। আচ্ছা, যা ইচ্ছা তাই করতে পারি, ঠিক আছে। বউয়ের সাথে যা ইচ্ছা তাই করতে পারি, তাহলে আর আমাকে পাই কে? আমি যখন তখন কিন্তু। ফালতু ছেলে, আমি ওসব কথা বলিনি। যা ইচ্ছা তাই কথা বলতে বলেছি। আপনি কিন্তু আমার দিকে বাজে নজরে তাকাচ্ছেন, উল্টোপাল্টা সুযোগ নেওয়ার চেষ্টা করছেন। এসব কিন্তু মোটেও ভালো কথা না। ঈশান বুঝতে পারলো আর যাই হোক এই মেয়ের সাথে ফালতু প্যাচাল পেরে লাভ হবে না, তাই ড্রেস পরে রেডি হয়ে নিল। তারপর মনে হতে লাগলো মেয়েটাকে একটা কথা জানানো দরকার। বিয়েটা ভেঙে দিব বললেই তো আর ভেঙে দেওয়া যায় না, আর ভেঙে দিলে দুইটা পরিবারের সম্পর্ক নষ্ট হয়। নতুন সম্পর্ক নিয়ে নতুন সম্পর্ক তৈরি করার লক্ষ্যে দুটো মানুষকে বিয়ে দিয়েছে। এখন 6 মাসে ডিভোর্স হয়ে গেলে সেটা নষ্ট হবে। ওর গার্লফ্রেন্ড আছে এটা ঠিক, কিন্তু কাল যদি এসব করে জানতে পারে তাহলে কি কখনো এসব বিষয় মেনে নেবে? কথাটা ভেবেই একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল ঈশান। বলছিলাম কি, সব কিছুই তো বুঝতে পারছি, আপনার বয়ফ্রেন্ড আছে আর আমারও গার্লফ্রেন্ড আছে, কিন্তু একটা সুযোগ কি আমরা নিজেদের দিতে পারি না? এসব জানার পরে ওরা আমাদের সাথে সম্পর্কে থাকবে কি না, সম্পর্ক বজায় রাখবে, সেটা ভাবাটা ভুল। আজকালকার দিনে এইসব সম্পর্ক একদম হাতের ময়লার মতো হয়ে গেছে, চাইলেই ভেঙে দেওয়া যায়, আবার চাইলেও করে নেওয়া যায়। তাই বলছিলাম। তুমি কি বলতে চাইছো? আমি কিছুই বুঝতে পারছি না। তুমি হয়তো একসাথে থাকার কথা বলছো, তাই তো? না, আমি সেটাই বলছি। আমি বলছি যে দুজন মিলে চাইলে কিন্তু চেষ্টা করলে একসাথে থাকতে পারি। সব কিছু জানার পরে এরকম কথা কেন বেরোচ্ছে তোমার মুখ দিয়ে? আমি সেটাই তো বুঝতে পারছি না। বলছি এই জন্য যে বিবাহিত দুটো ছেলে মেয়ের সাথে কেউ সম্পর্ক রাখবে না, আজ বাদে কাল জানার পর এমনিতেই কেটে পড়বে। আর আমি আমার গার্লফ্রেন্ডের প্রতি এত সিরিয়াস নই, তাই বলছিলাম কি যে আমি ব্রেকআপ করে দেব, আর আপনাকেও সম্পর্কটা শেষ করে দিতে হবে। কিন্তু এই বিয়েটা ভাঙার কথা চিন্তাও করবেন না, আর একটু ভেবে দেখবেন যে আমরা চাইলে সম্পর্কটা সুন্দর হতে পারে, আমাদের সম্পর্কটা সামনে এগিয়ে নিতে পারি। আমার ভাইয়া হয়তো আপনার কপালে ছিল না, তাই হয়তো পালিয়ে গেছে। এখন নিজেকে একটু বোঝান, খামাখা হুটহাট করে সিদ্ধান্ত নিলে সেটা কখনোই ভালো হয় না। আমি তোমার সাথে থাকতে পারবো না বললাম না? তাহলে এটাই আপনার শেষ কথা? হ্যাঁ, কারণ আমি আমার বয়ফ্রেন্ডকে অনেক পছন্দ করি, অনেক ভালোবাসি। আমি ওকে যা বলিও তাই শোনে। আপনার বড় শুনবে, আপনার বরের সেটুকু সামর্থ্য আছে। পৃথিবীতে তৈরি এমন কিছু নেই যেটা আপনাকে দিতে পারবে না। আপনার সব স্বপ্ন আশা সে পূরণ করতে পারবে, তাহলে থাকতে অসুবিধা কোথায়? আজব ক্যারেক্টার তো আপনি। আপনি নিজেই বললেন আপনার গার্লফ্রেন্ড আছে, তাহলে আমাকে আবার কেন সম্পর্কটা রাখার জবরদস্তি বা জোরাজুরি করছেন? ভেবেছিলাম যে সম্পর্কটা টিকিয়ে রাখার কথা বলবো, আর বলেও দেখলাম, কিন্তু আপনার দিক থেকে তেমন কোনো পজিটিভ উত্তর পাচ্ছি না। ওকে, আমি না হয় আজকে বাসায় যাওয়ার পর আর কাল আমার সাথে ফিরবেন না, সবাইকে জানিয়ে দিবেন আপনি বিয়েটা রাখতে চান না, তাহলেই লেটার চুকে গেল। আমার মুখটা আবার আপনাকে কখনো দেখতেও হবে না। তারপর ডিভোর্সের সময় হলে আমি সাইন করে পেপারগুলো পাঠিয়ে দেব আপনার কাছে, আপনিও সাইন করে দিলেই সব শেষ হয়ে যাবে। মানে কি? আমি এখানে থেকে চলে যাব কেন? আর আমি বাসা থেকে আসলে কি সমস্যা? কেন আসবেন? আপনাকে তো আমি বউ হিসেবে মানবই না। আপনি যেখানে নিজে থেকেই বলছেন আপনি এখানে থাকবেন না, আমাকে ডিভোর্স দিয়ে চলে যাবেন, তাহলে এখানে থেকে নাটক করার মানে কি? তাই বলছি আপনি আপনার পাত্তারি গুটিয়ে এখান থেকে আউট হয়ে যাবেন। আপনি তো থাকবেন না, তাহলে মায়া জড়িয়ে লাভ কি আমার? আপনি আজই চলে যাবেন। কিন্তু ঈশান এক প্রকার রাগ নিয়েই কথাগুলো বলল। আদ্রিতা কিছু বলতেই ছেলেটা রাগী চোখে তাকিয়ে বলতে লাগলো।
কালকে থেকে অনেকবার ডিভোর্সের কথা বলেছেন, তাই এইসব কথা বলে কোনো কাজ হবে না। বাসায় গিয়ে জানাবেন, আর না হলে আমি সবাইকে সবটা বলে দেব। দেখেন, আপনি কিন্তু এই মুহূর্তে আমাকে ইমোশনাল ব্ল্যাকমেল করছেন। আদ্রিতা উঠে দাঁড়িয়ে ঈশানের দিকে ফিরে কোমরে হাত রেখে কথাগুলো বলতেই ছেলেটা খেয়াল করলো একদম একটা পুতুল বউ দাঁড়িয়ে আছে সামনে। ঈশান এসে ওর সামনে দাঁড়ালো, তারপর একটা শয়তানি হাসি দিয়ে বলতে লাগলো, আপনি তাহলে ইমোশনাল ব্ল্যাকমেল হচ্ছেন? ঠিক আছে, ইমোশনাল যেহেতু হচ্ছেন, তাহলে না হয় আরেকটু আবেগে হলেও আমরা কাছাকাছি আসতে পারি। মোটেই না। আপনি যদি ভাবেন আমি ওরকম মেয়ের মতো, তাহলে ভুল করছেন। বিয়ে হয়ে গেছে বলে সবটা মেনে নেব আর আপনার সাথে থাকার চেষ্টা করব। একজনের সাথে প্রেম করে এসে আরেকজনকে বিয়ে করব, সেটা ভাবলে ভুল করবে। আমার পক্ষে সম্ভব নয় এগুলো মেনে নাও। তার মানে আপনার সিদ্ধান্ত এই ডিভোর্স, তাই তো? ঠিক আছে, তাহলে ডিভোর্স পেয়ে যাবেন। তবে আর যাই হোক, এই বাসাতে থাকার কথা কল্পনাও করবেন না। আজব তো, আপনি আমাকে তাড়িয়ে দিতে চাইছেন? চাইবে না? এতবার করে ডিভোর্সের কথা বলছেন, তাহলে আপনাকে রেখেই বা কী হবে? আপনি বেরিয়ে যাবেন বাসা থেকে, আপনার কোনো দরকার নেই এই বাসাতে। ঈশান এক প্রকার রাগ নিয়ে বাইরে চলে গেল। তারপর আম্মু যখন জিজ্ঞেস করলো আদ্রিতা কোথায়, তখন বিষয়টা না বলতে পেরে আবারও বিরক্তি নিয়ে ভিতরে আসলো। খেয়াল করে দেখলো মেয়েটা বেডে বসে পা দোলাচ্ছে। ছেলেটা এসেই ওর একটা হাত ধরলেই মেয়েটা অবাক হলো, সাথে সাথেই ঈশান বলতে আরম্ভ করলো, খেতে যেতে হবে, এত কথা ডিটেলসে বলতে পারবো না। হাজারটা কথা নিজে থেকেই বলবেন, আবার নিজে থেকেই উত্তর খুঁজে চাইবেন। তাই এখন থেকে সিদ্ধান্ত আর প্রশ্নগুলো নিজে খোঁজার চেষ্টা করবেন। আমি অতটাও ভালো মানুষ নই যে আপনাকে দূরে থেকে এত সম্মান আর শ্রদ্ধা করে তোলা করবো সব বিষয়ে। আপনি তো চরম বেদব। সবসময় আমার সাথে এইরকম সিন ক্রিয়েট আর রুড বিহেভ কেন করেন? একটু ভালোভাবে কথা বললেও তো হয়। আপনার যা ইচ্ছা তাই ভাবতে পারেন, তবে আমার পক্ষে সম্ভব না এত নাটক করার। ঈশান আদ্রিতাকে আর কিছু বলার সুযোগ দিল না। ছেলেটা ওর হাত ধরে টানতে টানতে নিচে নিয়ে আসলো। তারপর চেয়ার টেনে বসিয়ে দিয়ে নিজেও পাশে বসে পড়ল। আম্মু এসে ওদের খাবার দিল। তারপর আদ্রিতার মাথার উপর হাত রেখে বলতে লাগলো, কাল এমনভাবে হুটহাট করে বিয়েটা হলো, আর এরকম একটা পরিস্থিতি তখন তোমাকে কিছু বলতেও পারেনি মামনি। এত সব তোর জোর এরকম একটা ঝামেলার মধ্যে বিয়ে হলো, যার জন্য কিছু বলার মতো সুযোগও হয়নি। আজকে বলছি, যেটা হয়েছে সেটার জন্য আমরা খুবই লজ্জিত। আমরা ভাবতে পারিনি যে আমাদের বড় ছেলের সাথে ঠিক করা বিয়েটা ছোট ছেলেকে করাতে হবে। যাই হোক, যেটা হয়েছে সেটার জন্য দুঃখিত, আর তোমাকে আমরা অনেক ধন্যবাদ দিচ্ছি নির্দ্বিধায় বিয়েটা করে নেবার জন্য। যাই হোক, অন্তত তো আর যাই হোক, বিয়েটা যেভাবেই হোক তোমরা এখন স্বামী স্ত্রী, তাই বলছিলাম কি যে এখন একসাথে থাকার চিন্তা ভাবনা করো। আর কখনো যদি কোনো প্রকার দ্বিধাদ্বন্দ্ব কিংবা আমাদের প্রতি কোনো অভিযোগ থাকে আমাদের বলতে পারো। কালকে বিষয়টা নিয়ে আমরা তোমার কাছে খুবই সরি। এখন অন্তত তো নিজেকে আমার ছেলের সাথে একটু মানিয়ে নেওয়ার চেষ্টা করো। ঈশান দিব্যি খেয়ে যাচ্ছে, কোনো কথা বলছে না। আদ্রিতা একবার ওর দিকে তাকিয়ে থেকে তারপর আবারও আম্মুর দিকে ফিরে বলতে লাগলো, ঠিক আছে, আমি চেষ্টা করবো আম্মু, কিন্তু তোমাকে আমাদের জন্য দয়া করতে হবে। ঈশান মনে মনে হাসলো কিনা কে জানে। রাতে যে মেয়ে নিজে থেকে ডিভোর্সের কথা বলেছে, সে আবার এখন এত নাটক দেখাচ্ছে। খাওয়া দাওয়া শেষ করতেই কিছু আত্মীয় স্বজনের সাথে কথা বলল ঈশান আর আদ্রিতাও। ডাইনিংয়ে এসে বসে রইল, কারণ আম্মু ওকে বসিয়ে রেখেছে। অনেকে আসছে নতুন বউ দেখার জন্য, আর দেখে বলছে বেশ ভালো হয়েছে, দুজনের জুটিটা অনেক সুন্দর মানিয়েছে। এদিকে ঈশান কিছুতেই মানতে পারছে না আদ্রিতা এই বিয়েতে থাকতে চায় না। অন্তত একটা সুযোগ তো ওকে দিতেই পারতো। ঈশান ভেবে নিয়েছে এরপর যখন মেয়েটা নিজে থেকেই বলবে বিয়েটা ঠিক রাখার আর সম্পর্কটা শেষ না করার জন্য, তখন কোনো প্রকার সুযোগ ওকে দিবে না। দুপুরে পার্লার থেকে মেয়ে আর্টিস্ট আসলো আদ্রিতাকে সাজিয়ে দিতে। বাসায় এসে মেয়েটাকে সাজাতে লাগলো, তাই ঈশানকে অন্য রুমে যেতে হলো। সেখান থেকে ফ্রেশ হয়ে তারপর তৈরি হয়ে নিল। বন্ধুরা এসে ওকে হাজারটা কথা বলল। ঈশান কোনো কিছুতেই খুশি হতে পারেনি। তবে ওর এরকম মুখ কালো দেখে বন্ধু মেহেদি বিষয়টা জিজ্ঞেস করলে তখন ছেলেটা গতকাল রাতের ঘটনাগুলো বলল। সব শোনার পর মেহেদি একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলতে লাগলো, এই হচ্ছে মেয়েদের বর্তমান একটা দোষ। বর্তমানকে ঠিক না রেখে অতীতটা আর ভবিষ্যৎটা ভেবেই যার সাথে বিয়ে হয়েছে তার সাথে না থাকবে না বলে দিবে।
সব সময় শুধু ডিভোর্সের কথা বলতেই থাকবে। আমাদের এসব গল্পে যে পরিমাণ ডিভোর্স হয়, তাতে করে আমার মনে হয় না সারা পৃথিবীতেও প্রতিদিন এত ডিভোর্স হয়। তা তুই কি বলেছিস? কি বলবো, আমিও দিদির কথা বলেছি। ও যদি থাকতে না চায় তাহলে আমি বা কেন ওকে রাখবো? দুজন দুজনের থেকে দূরে সরে থাকতে চাইলে কেউ তোদের এক করে রাখতে পারবে না। জোরপূর্বক কোনো সম্পর্ক রাখা কিংবা ভেঙে দেওয়া ঠিক না। সবারই একটা নিজস্ব মতামতের বিষয় আছে, তবে তুই চেষ্টা করতে পারিস একসাথে থাকার। আমি কি চাইনি তেমনটা করতে? আর কাল রাতেই ওকে বলেছিলাম অন্তত একটা সুযোগ নিজেদের দিতে। আজকে সকালেও বললাম, কিন্তু মেয়েটা কিছুতেই থাকতে চায় না। তাহলে আমি জোর করে কিভাবে রাখবো? এখন বেঁধে রাখতে বলছিস বল। শরীরটাকে বেঁধে রাখা গেলেও মন কি কখনো বেঁধে রাখা যায় না? আর আমি বিশ্বাস করি মানুষের সাথে মানুষের সম্পর্ক হয় আত্মার, মানসিকতার। শারীরিকভাবে যেসব সম্পর্ক সুন্দর হয় তেমনটা নয়। শারীরিক সম্পর্কটা তখনই মধুর আর সুখের হয় যখন মানুষটা হয় পছন্দের, ভালোবাসার। কিন্তু আমি ওর কোনোটাই নই, তাই হয়তো আমার সাথে থাকতে চাইছে না। যাই হোক, আমি ওর প্রতি খেয়াল রাখবো, দেখবো কত দূর যেতে পারে আর কি কি করতে পারে। এসব কি আন্টি আঙ্কেলকে জানিয়েছিস নাকি ওরা জানে না? তোমাদের কি মাথা খারাপ? আব্বু এত বড় একটা চাপের মধ্যে থেকে কালকে বেরিয়েছে। আর ভাইয়ার সাথে আদিদার বিয়ে হওয়ার কথা ছিল, সেটা না হয়ে পরবর্তীতে ভাইয়া পালিয়ে গেছে বলেই আমার সাথে দিয়েছে। কিন্তু এখন যদি এসব কিছু বলি তাহলে নির্ঘাত স্ট্রোক করবে। যে কদিন মেয়েটা আছে সেই কদিন না হয় সব কিছু হাইট থাক, আর এসব নিয়ে জোর জবরদস্তি করার কোনো প্রয়োজন নেই। রিসেপশনের অনুষ্ঠানটা বেশ ভালোভাবেই সম্পন্ন হলো। রিসেপশনের অনুষ্ঠান জুড়ে পুরো সময়টা নিয়ে একটা জায়গায় দুজনকে বসে থাকতে হয়েছে পাশাপাশি। তারপর আর কি, সন্ধ্যার মুখে যখন মেয়েটার বাসায় যাবার জন্য বলল, তখন না চাইতেও গেল। ও বাসায় গিয়ে আদ্রিতার আব্বু আম্মু অর্থাৎ শ্বশুর শাশুড়ির সাথে বেশ কিছুক্ষণ কথা বলেছে। আর যতক্ষণ পর্যন্ত ঈশান আদ্রিতার আব্বু আম্মুর কাছে ছিল, ততক্ষণ অবধি মেয়েটা একটা ভয়ে ছিল। কাল রাতের বলা কথাগুলো যদি এখন ঈশান আব্বু আম্মুকে বলে দেয়, তাহলে মান সম্মান আর ইজ্জতের ফালুদা হবে। কিন্তু আদ্রিতার সেই চিন্তা ভাবনাকে ঈশান ভুল করে দিয়েছে। বিয়েটা ভাঙার কিংবা এ বিয়েতে থাকবে না বলে একটা কথাও ছেলেটা বলেনি। উল্টো বেশ স্বাভাবিকভাবেই হেসেই কথা বলেছে। রাতে খাওয়া দাওয়ার সময় হলে আর মেয়েটা ঈশানকে ডাকলো, তখন ঈশান ওর সাথে এসে নিচে বসে খাবার খেলো। তারপর দুজনের সাথে ওর আব্বু আম্মু আরও অনেক কথা বলল। দুজনের রুমে আসলো 10টার দিকে। আদ্রিতা আজকে বেডের মাঝখানে বড় একটা কোল বালিশ নিয়েছে, যার জন্য খানিকটা অবাক হলো ঈশান। কাল বলেছিল কোল বালিশের কোনো দরকার নেই, কিন্তু আজকে মেয়েটা বড় একটা কোল বালিশ দিয়েছে। তাহলে কি ওর থেকে দূরে থাকার জন্য? বিষয়টা ভেবেই একটু হাসার চেষ্টা করলো ঈশান। কি ব্যাপার, মাঝখানে এত বড় কোলবালি দিয়েছেন যে? আপনার আমার কাছে আসতে সমস্যা না হলেও, গার্লফ্রেন্ড থাকার পরেও আমার আপনার কাছে আসতে সমস্যা। আমি আপনার সাথে থাকতে চাই না, সেটা বলছি না, তাই মাঝখানে কোলবালিশ দিচ্ছি। কিন্তু আমারটা তো তেমন মনে হয় না। আমার মনে হচ্ছে আপনি নিজেকে কন্ট্রোল করতে পারবেন না, রাতে আবার আমার কাছে চলে আসবেন, সেই ভয়ে এরকম করে কোলবালিশটা দিয়েছেন, তাই না? এতটাও আমি কন্ট্রোললেস না যে আপনার কথা মতো প্রতিদিন আমি আপনার কাছে চলে আসব। নতুন জায়গা, নতুন পরিবেশ, আর ঘুমাতে আমার অনেকটা জায়গা লাগে, সেই জন্যই হয়তো এলোমেলো হয়েছিলাম আর আপনার কাছে ভুলবশত চলে এসেছি। কিন্তু আমার তো মনে হয় না। এই কাছে আসা তো একদিনের জন্য না, আরও তাড়াতাড়ি আমরা একসাথে আর এক জায়গায় হব, সেটা আমার মনে হচ্ছে। তারপরও আপনি এখন এই বিয়েটায় থাকতে যাচ্ছেন না সেটা বলছেন, কিন্তু তখন আর এসব বলতে পারবেন না। আদ্রিতা কিছু বলতে গিয়েও বলতে পারল না। রাতটা কোনো রকমে কাটলো। পরদিন সকালে উঠে আবারও সেই একই অবস্থা। ঈশান আজ নিজে থেকেও আদ্রিতাকে জড়িয়ে ধরে রেখেছে। এমন কিছু দেখে মেয়েটার রাগের শেষ নেই। ও কোনো রকম নিজেকে ছাড়িয়ে নিতেই ঈশানের ঘুমটা ভেঙে গেল। ছেলেটা কিছু বলতে যাবে তার আগেই আদ্রিতা বলতে লাগলো, আপনার এইসব কর্মকাণ্ড না আমার মোটেও ভালো ঠেকছে না। কবে দেখবো উল্টোপাল্টা কাজ করেই বসেছেন। আপনি আমার থেকে দূরে থাকবেন বলছি না? ঈশানের সকাল সকাল এসব কথা শুনে বেশ খানিকটা বিরক্তি লাগলো। গত 2 দিন ধরে এসব কথা শুনে যাচ্ছে, তাই বেশ খানিকটা বিরক্তি নিয়ে বলে ফেলল, ঠিক আছে, আপনি আজকে বাসায় থেকে যাবেন, আমি একাই বাসায় চলে যাব, আর 6 মাসের মধ্যে কখনো আমাদের দেখা হবে না।
দেখুন আপনি কিন্তু বাড়াবাড়ি করছেন। আমি বাড়াবাড়ি করছি কিনা জানি না, তবে আমার এইসব বিষয় ভালো লাগে না। আপনি বারবার একই কথা বলছেন, তাই বলছি এখানে থেকে যেতে। আমাকে দিয়ে তো আপনার বিশ্বাস নেই, তাই এখানে থেকে না যাওয়াটাই আপনার জন্য ভালো। দুটো দিন শ্বশুরবাড়িতে থেকে তারপর বাসায় ফিরল। ঈশান বারবার মেয়েটাকে বলছিল বাসায় থেকে যাওয়ার জন্য, কিন্তু মেয়েটা কেন জানি থেকে যাওয়ার জন্য রাজি হলো না। জোর করে এক প্রকার ওর সাথে আসলো। অন্যদিক থেকে ঈশানের ভাইয়া বিয়ে করে নিয়েছে, আর ঈশানকে ফোন করে বিষয়টা জানালে ও বাসায় তেমন কিছু বলেনি। আব্বু আম্মু রেগে আছে, আর এসবের কথা যদি একবার জানতে পারে তাহলে আরও বেশি রেগে যাবে। তাই ভেবেছে যার কয়েকটা দিন গেলে তারপর নিজে থেকেই বিষয়টা বলবে, আর ওদের বাসায় ফিরে আসার জন্য আব্বুকে রিকোয়েস্ট করবে। যে বিয়েটাই করতে চায়নি সেই মেয়েকে বিয়ে করলে ভাইয়া যে কতটা সুখী হতো সেটা ঈশান খুব ভালো করেই বুঝে গেছে। এখন ভাবছে নিজের লাইফটা এলোমেলো করে দিল এই বিয়েতে রাজি হয়ে। 15 দিন বাসায় বসে শুয়ে কাটিয়ে তারপর কলেজে যাওয়ার সিদ্ধান্ত নিল ঈশান। আর কলেজে যাবে নাই বা কেন, বাসায় থাকলে মেয়েটার 1000টা কথা শুনতে হবে, আর তার মধ্যে 100টা কথা হবে থাকবো না চলে যাব এসব কথাই। আরে সব অবাস্তব আর অবান্তর কথাবার্তা, আর এসব ঈশানের শুনতে ইচ্ছে করে না। যে কোনো দিনের মাথায় সেদিন কলেজে গেল। এদিকে আদ্রিতার মনে হতে লাগলো বাসায় বসে থেকে কি করবে, কাল থেকে না হয় ওই কলেজে যাবে। বিষয়টা নিয়ে ভাবছিল। এরই মাঝে আম্মু এসে রুমে প্রবেশ করতেই তখন আদ্রিতাকে কিছু একটা ভাবতে দেখে ভদ্রমহিলা এসে ওর পাশে বসলো। আদ্রিতা আম্মুর দিকে তাকিয়ে একটু হাসার চেষ্টা করলে আম্মুর একটা হাত দু হাতের মধ্যে নিয়ে বলতে লাগলো, আমি জানি মামনি, তুমি মন থেকে এই বিয়েটা মানতে পারোনি। আর ঈশানের মুখের ভাষায় বলে দিচ্ছে যে তোমাদের মাঝে ঠিক কতটা দূরত্ব। আমি জানি নিজের দেবর বলে যাকে জেনেছিলে তাকে বিয়ে করাটা কতটা কঠিন, মানিয়ে নেওয়াটা কতটা কষ্টকর, সেটা আমি বুঝতে পারছি। তবে একটা মেয়ে অনেক কিছুই পারে চাইলে। তুমিও চাইলে ঈশানের সাথে মানিয়ে নিয়ে এখানে থেকে যেতে পারো। তোমাকে আমার দেখার পরই পছন্দ হয়েছিল, তাই ঈশানের আব্বুকে বলেছিলাম বিয়েটা যত তাড়াতাড়ি সম্ভব ঠিক করে দিতে। সেদিন ছবিতে দেখি পছন্দ হয়, আর তারপর যখন বিয়েটা ঠিক হলো তারপরে গিয়ে তোমাকে দেখেছিলাম। বড্ড বেশি পছন্দ তোমাকে আমার মামনি। এখন তুমি যদি বিয়েটা ভেঙে দিতে চাও তাহলে আমরা তো আর জোর করে রাখতে পারবো না। আদ্রিতা কোনো কথা বলল না। আম্মুকে অনেকক্ষণ যাবৎ বোঝাতেই তখন মেয়েটার মনে হলো যে কলেজের যাওয়ার বিষয়টা আম্মুকে জানানো উচিত। ভেবেই বলতে লাগলো, আম্মু বলছিলাম কি, আপনাদের ছেলে তো কলেজে চলে গেল, তাই কালকে থেকে আমিও চাইছিলাম কলেজে যেতে। বাসায় একা একা বসে থাকতে থাকতে ভালো লাগে না, আর মাস্টার্সটা শেষ করে অন্তত পড়ালেখাটার সমাপ্তি ঘটানোর চিন্তা ভাবনা করছি। তার মাঝেই আব্বুটা বিয়ে দিয়ে দিল, তাই বলছিলাম কি যে কালকে থেকে যদি আমি কলেজে যাই তাহলে কি তোমরা রাগ করবে? সে কি কথা মামনি, আমরা রাগ করব কেন? তাছাড়া আমাদের বাসায় এত কোনো কাজ তোমাকে করতে হবে না যার জন্য তুমি কলেজে যেতে পারবে না। তোমার যতদূর ইচ্ছা তুমি থাকতে পারো, তোমাকে কোনো প্রকার বাধা বিপত্তি আমরা দিতে চাই না। তুমি নিজের বাসায় যেমন করে থেকেছো এখানে ঠিক তেমন করেই থাকবে। রাতে আব্বু বাসায় আসলে আদ্রিতা আব্বুকেও বিষয়টা জানালো। আব্বুও পারমিশন দিল কলেজে যেতে। ঈশান রাত 10টার পর বাসায় ফিরে খাওয়া দাওয়া করে রুমে আসতেই খেয়াল করলো আদ্রিতা আগে থেকেই খেয়ে এসে শুয়ে পড়েছে। ঈশান একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে ভাবতে লাগলো, মানুষের সম্পর্কগুলো কত সুন্দর হয়। বউ না খেয়ে স্বামীর জন্য বসে থাকে, আর একে দেখো কিসের বিয়ে কিসের কি, নিজেকে এর হাজব্যান্ড ভাবা তো একটা বিলাসিতা। নিজে থেকে খেয়ে দিয়ে এসে শুয়ে আছে, মনে হচ্ছে কি শান্তির ঘুম ঘুমাচ্ছে। কি দরকার ছিল বিয়েটা করার জানি না। পরদিন সকালে ঈশান যখনই কলেজের জন্য বেরোলো তখনই আদ্রিতা নিজেকে তৈরি করে নিল। কলেজের জন্য বেরোতে গেলে ছেলেটা একটু অবাক হলো, তারপরও জিজ্ঞেস করলো না কোথায় যাচ্ছে। নিচে এসে খাওয়া দাওয়া করে যখনই বের হতে যাবে তখনই আম্মু বলতে লাগলো, আব্বু বলছিলাম কি যে আদ্রিতা মামনি আজকে থেকে কলেজে যাবে, তাই তুমি যদি ওকে একটু নিয়ে যেতে আর নিয়ে আসতে তাহলে ভালো হতো। ঈশান একটু অবাক হলো এটা ভেবেই মেয়েটা একটাবারও ওকে বলেনি এমন সিদ্ধান্ত নিয়েছে। আব্বু আম্মু বলেছে আর তারা ওকে বলেছে কিনা মেয়েটাকে কলেজে পৌঁছে দেওয়ার কথা।
ঈশান আর চোখে কিছুক্ষণ আদ্রিতার দিকে তাকিয়ে রইল। তারপর হঠাৎ করে খেয়াল করলো মেয়েটা নিশ্চিন্তে খেয়ে যাচ্ছে, কোনো বিরূপ প্রতিক্রিয়া নেই। খাওয়া দাওয়া শেষ হলে ঈশান আদ্রিতার জন্য বাইরে এসে দাঁড়িয়ে রইল। মিনিট 5 পরে মেয়েটা এসে ওর সামনে দাঁড়াতেই ঈশান বাইকে ওঠার কথা বললে আদ্রিতা উঠে বসলো। এক হাত কাঁধের উপর রেখে বসতে ঈশান বলতে লাগলো, যদি পারেন জড়িয়ে ধরতে পারেন, আমার কোনো সমস্যা নেই। আবার পড়ে টরে যাওয়ার যদি ভয় হয় আর কি। আদ্রিতাকে কলেজের বিষয়টা জিজ্ঞেস করতে মেয়েটা জানালো ওদের কলেজেই 2 ব্যাচ পড়েছেন। বেশ খানিকটা অবাক হলো ঈশান। হবু ভাবি ওরফে বউ যে ওরই কলেজে ওরই সিনিয়র সেটা কখনো জানতেও পারেনি। কলেজে চলে আসলো দুজন। মাঝ রাস্তায় কোনো কথা হয়নি দুজনের মাঝে। ঈশান কলেজে এসে মেয়েটাকে নামিয়ে দিতেই আদ্রিতাও চলে গেল, কোনো কথা বলল না। তারপর আর কি, 2টো ক্লাস করে আদ্রিতা বেরিয়ে এসে ওর বান্ধবীদের সাথে কথা বলতে লাগলো। বয়ফ্রেন্ডের সাথে এখনও কোনো যোগাযোগ করে উঠতে পারেনি মেয়েটা, তাই মনটা বেশ খারাপ হয়ে আছে। আদ্রিতা ভেবেছিল ছেলেটার সাথে যোগাযোগ হলে অন্তত এই বিয়েটা থেকে বেরোনোর মতো একটা রাস্তা পাওয়া যাবে, কিন্তু ওই বজ্জাতটা ওর সাথে দেখা করছে না, আর কথাও হচ্ছে না দুজনের। তাই কি করে সাথে যোগাযোগ করবে সেটাও ভেবে পাচ্ছে না। এমন করেই পুরো 1টা মাস কাটলো। এই 1টা মাসের মধ্যে ঈশান আর আদ্রিতার সম্পর্কের কোনো উন্নতি হয়নি। তাই আদ্রিতা ভেবেছে যে যেহেতু এখন ওর বয়ফ্রেন্ডের সাথে যোগাযোগ করতে পেরেছে আর সব কিছু বলতে পেরেছে, তাহলে ঈশানকেও বিষয়টা বোঝাতে সহজ হবে। এই 1 মাসের মাথায় সেদিন আদ্রিতা কলেজে আসলো। কলেজে এসে মনে হলো আজকে কিছু একটা ঘটতে চলেছে। আদ্রিতা বান্ধবীদের সাথে লাইব্রেরির দিকে যাচ্ছিল। ঠিক তখনই মনে হলো লাইব্রেরির এক সাইডে কেউ একজন দাঁড়িয়ে কথা বলছে। আদ্রিতা উকি দিয়ে দেখতেই বুঝতে পারলো ঈশানের মতো কাউকে দেখা যাচ্ছে। মেয়েটা সেখানেই থমকে দাঁড়ালো। তারপর পিছনে এসে ওদের থেকে কিছুটা দূরে দাঁড়াতেই বুঝতে পারলো একটা মেয়ের সাথে ঈশান সামনাসামনি দাঁড়িয়ে কথা বলছে। মেয়েটা কাঁদছে, এমন দেখে মনে হতে লাগলো এই মেয়েটা হয়তো ঈশানের গার্লফ্রেন্ড। আদ্রিতা কিছুক্ষণ ধরে তাকিয়ে রইল ওদের কথা শোনার জন্য। তখন মেয়েটা অন্যদিক থেকে বলতে লাগলো, আজকে 1টা মাস হলো তুমি বিয়ে করেছো, তার সাথে সংসার করছো, আর তুমি আজকে এসে বলছো তুমি বিয়ে করে নিয়েছো। আর তুমি আজকে এসে আমাকে জানাচ্ছ, আমাকে না জানিয়ে কি করে করতে পারলে এসব? আমি তো তোমার সাথে এরকম কিছু করতে চাইনি। তোমার সাথে সারা জীবন থাকতে চেয়েছিলাম ঈশান, তাহলে আমার সাথে কেন এরকম করলে? তুমি তো আমাকে ঠকাবে না বলেছিলে, তাহলে কি করে পারলে অন্য কাউকে বিয়ে করে নিতে? আমাকে একটাবার জানাতে পারতে। আমি তোমাকে ঠিক কতটুকু ভালোবাসি বলে বোঝাতে পারবো না। আর তুমি কি না অন্য কারোর সাথে। তানু, তুমি বুঝতে পারছো না, আমি পরিস্থিতির শিকার ছিলাম। আমি কখনোই তোমার সাথে রিলেশনে জড়াতে চাইনি। প্লিজ তুমি একটাবার বোঝার চেষ্টা করো। আমি এই বিয়েতে রাজি ছিলাম না, তারপরও আব্বু আম্মু কথা ফেলতে পারিনি। আর ভেবেছিলাম তুমি আমাদের রিলেশনের বিষয়ে এত সিরিয়াস না। তোমার কি মনে হয় আমি এতটাই বোকা যে কিছুই বুঝতে পারি না? তুমি ওই মেয়েটার মাঝে কি এমন পেয়েছো যার জন্যে আমাকে ভুলে গেলে? এতদিনের সম্পর্ক তুমি সামান্য কয়েকটা দিনের সম্পর্কে জড়িয়ে নষ্ট করে দিতে চাইছো। বুঝতে পেরেছি, ও তোমাকে এমন কিছু দিয়েছে যার জন্য আমি সেটা দিতে পারিনি, তাই তো? তুমি আমাকে বলতে যে বিয়ের আগেই তোমার এসব কিছু। ঈশান আর রাগটা কন্ট্রোল করতে পারলো না। মেয়েটাকে কষিয়ে একটা থাপ্পড় বসালো। তারপর রাগী কণ্ঠে বলতে লাগলো, তোমাকে আমি বলেছি না ওর সাথে আমার কোনো প্রকার ফিজিক্যালি হয়নি? তুমি অন্তত একটাবার আমাকে বিশ্বাস করতে পারো। এই তোমার ভালোবাসা আমার উপর। হ্যাঁ মানছি, আমি আব্বু আম্মুর কথাতে বিয়েটা করে নিয়েছে, কিন্তু তাই বলে আমাদের মাঝে আর তেমন কোনো সম্পর্ক নেই। শুধু নামে আর হাতে কলমে বিয়েটা হয়েছে। ওর সাথে আমার না কোনো সম্পর্ক আছে আর না কোনো দিন ঠিক হবে। আমি তো ওকে নিজে থেকে সব কিছু ঠিক করে নেওয়ার কথা বলছিলাম, কিন্তু ওর বয়ফ্রেন্ডকে ছেড়ে আসতে পারবে না। সেজন্য ভেবেছি যে 6 মাস পর দুজনের ডিভোর্স হবে আর আমি তোমাকে বিয়ে করে নেব। কিন্তু তুমি আমাকে এত অবিশ্বাস করো যে আজকে এত বাজে একটা কথা বলতে দ্বিতীয়বার ভাবলেও না। আদ্রিতার আর এসব কথা শুনতে ইচ্ছে করলো না। তাহলে ঈশানও চাই ওদের ডিভোর্সটা হয়ে যাক, সেটা ভেবেই সেখান থেকে চলে গেল। তবে এত খারাপ লাগছে কেন সেটাই আদ্রিতা বুঝতে পারল না।
ডিভোর্সের কথা শোনার পর আদ্রিতার খুশি হবার কথা ছিল, কিন্তু এই মেয়েটার সাথে দেখার পর থেকেই কেমন যেন একটা অদ্ভুত ধরনের খারাপ লাগা কাজ করছে। মেয়েটা আর কলেজে থাকতে পারল না। ভেবেছিল আজকে বান্ধবীদের সাথে আড্ডা দিবে, অনেকক্ষণ যাবৎ সময় কাটিয়ে তারপর যাবে, কিন্তু দুটো ক্লাস করেই বাসার উদ্দেশ্যে বেরিয়ে গেল। পথে সারাক্ষণ শুধুই ঈশানের বলা কথাগুলোর মাথার মধ্যে ঘুরপাক খেতে লাগলো, আর বারবার মনে হতে লাগলো সত্যি কি তাহলে ওদের ডিভোর্স হয়ে যাবে। বিষয়টা নিয়ে ভাবলেই খুব বেশি খারাপ লাগছিল কেন জানি। আর কোনো কিছু ভাবতে ইচ্ছে করলো না। আদ্রিতার বাসায় এসে ভাবলো যে ঈশানকে বিষয়টা নিয়ে জিজ্ঞেস করবে, আর ওইটাই কি ওর গার্লফ্রেন্ড জানার চেষ্টা করবে। ঈশান বিকেলে বাসায় আসলো। কলেজ শেষ করে ছেলেটা তেমন করে বাসায় আসে না, এদিকে ওদিকে ঘুরে বেড়ায় গার্লফ্রেন্ডের সাথে, হয়তো সময় দেয়, না হলে ওর থেকে দূরে থাকার জন্য এরকম কিছু করে। সন্ধ্যার মুখে বাসায় এসে ফ্রেশ হয়ে তারপর নাস্তা করে ডাইনিংয়ে বসে টিভি দেখতে লাগলো ঈশান। ছেলেটাকে এত নিশ্চিন্তে বসে থাকতে দেখে আদ্রিতার অবাক লাগছে। সকালেই কলেজে এত সব বিষয় দেখলো, আর এখন এত স্বাভাবিকভাবে আছে কি করে? তাহলে কি সবটা ঠিকঠাক হয়ে গেছে? গার্লফ্রেন্ড কি তাহলে সব বিষয় মেনে নিয়েছে? খুব বেশি জানতে ইচ্ছে করছিল বিষয়টা, তাই মেয়েটা ঘুরঘুর করছিল ওর আশেপাশে। রাতে আব্বু বাসায় আসলে খাওয়া দাওয়া শেষ করে দুজনে রুমে আসলো। অবশ্যই আদ্রিতা আগেই এসেছে, তারপর বেডের এক সাইডে শুয়ে পড়েছে, কিন্তু আজকে ঈশানের দিকে ফিরে শুয়েছে মেয়েটা। ঈশান চোখ বন্ধ করে নিতেই আদ্রিতা হাঁসফাঁস করতে লাগলো। তখন ঈশান বলল, কি হয়েছে? কিছু বলতে চান নিশ্চয়ই, যেটা বলবেন সেটা সরাসরি বলুন। না মানে আসলে বলছিলাম কি, আজ যে মেয়েটার সাথে তোমাকে দেখলাম ওই মেয়েটা কি তোমার গার্লফ্রেন্ড? আমাকে আবার কখন কোথায় কোন মেয়ের সাথে দেখলেন? আরে কলেজে যে মেয়েটার সাথে দেখছিলাম সেই মেয়ের কথা বলছি। মেয়েটা কিন্তু দেখতে সুন্দর, আর তোমার সাথে মানাবেও বেশ ভালো, তাই বলছিলাম যে। আমাকে নিয়ে এত ভাবতে হবে না আপনার, আমার বিষয়ে আমি বুঝে নেব। তার আগে বলেন, আপনার বয়ফ্রেন্ডের সাথে আপনার দেখা হয়েছে কিনা আর কথা হয়েছে? দুজনে মিলে কি সিদ্ধান্ত নিলেন কবে চলে যাবেন আর কবে আমাকে মুক্তি দিবেন? ঈশানের মুখ থেকে মুক্তি কথাটা শোনার সাথে সাথেই আদ্রিতার মুখটা কালো হয়ে গেল। মেয়েটা কিছুক্ষণ চুপ করে থেকে অন্য পাশ ফিরে শুয়ে বলতে লাগলো, যদি মুক্তি না দিই তাহলে কি খুব বেশি অসুবিধা হবে? ওই মেয়েটার সাথে লটরপট করতে, প্রেম করতে খুব কষ্ট হবে, তাই না? আজব, আমার গার্লফ্রেন্ডের সাথে আমি প্রেম করব না তো আপনি করবেন? আমি কি গেও নাকি যে মেয়ে হয়ে মেয়ের সাথে প্রেম করব? এসব উদ্ভট প্রশ্ন না করে ঘুমান, আর আমাকেও ঘুমাতে দিন। আর হ্যাঁ, আপনারা কবে কি ঠিক করেন আমাকে একটু জানাবেন। হঠাৎ করে চলে গিয়ে মান সম্মানটাকে ডোবাবেন না। সব কিছু কার্যক্রম নিজে দাঁড়িয়ে থেকে করে তারপর চলে যাবেন, আর সবাইকে জানিয়ে যাবেন আমার একার পক্ষে সবাইকে সামলানো সম্ভব না। এক সপ্তাহ পরের ঘটনা। সেদিন যখন ঈশান কলেজ থেকে বাসায় ফিরছিল তখনই ভাইয়ার নাম্বার থেকে কল আসলো, জানালো ওরা শহরে ফিরেছে। এতদিন পরে বাসায় এসেছে সেটা জানার পর ঈশান একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলল। আবার পরক্ষণে মনে হতে লাগলো এখন আব্বু আম্মুকে কী করে বোঝাবে। তবে বাসায় এসে দেখলো হুলস্থুল কাণ্ড। আবু ভাইয়ার সাথে প্রচণ্ড পরিমাণে সিন ক্রিয়েট করছে। গায়ে হাত তোলার জন্য যখনই এগিয়ে নিতে যাবে তখন ঈশান এসে ভাইয়া আর আব্বুর মাঝখানে দাঁড়ালো। ঈশানকে দেখে আব্বু বলতে লাগলো, অন্তত আর যাই হোক এখন ভাইকে বাঁচানোর জন্য আমাদের মাঝখানে এসো না। তুমি এখান থেকে যাও, আমি ওকে দেখে নিচ্ছি। ওর কত বড় সাহস হলো বিয়ে না করে বাসা থেকে চলে যায়। আর এই বিষয়টা নিয়ে তো সবচেয়ে বেশি রাগ করা উচিত ছিল তোমার। ওর জন্য তোমাকে বিয়ে করতে হয়েছে। এত তাড়াতাড়ি আমি ভেবেছিলাম আরও 2-1 বছর পর তোমাকে বিয়ে করাবো, কিন্তু এর মাঝখানে এরকম একটা পরিস্থিতির সৃষ্টি করলো তোমার ভাই। আব্বু, এসব নিয়ে রাগারাগি করো না। ভাবির দিকে দেখো, ভাবি কত আশা নিয়ে ভাইয়ের সাথেই বাসাতে এসেছে। এখন তার সামনে যদি তার স্বামীকে অপদস্থ করো তাহলে তার খারাপ লাগবে। একটা মেয়ে কত আশা নিয়ে একটা ছেলের সাথে সংসার বাঁধার জন্য বাসা থেকে বেরিয়ে আসে, তুমি ভাবতে পারছো? ভাবির আব্বু আম্মুর সাথে কথা বলো। সবসময় রাগ নিয়ে সবটা সমাধান করার চেষ্টা করো না। সামান্য বিষয়ের জন্য তুমি স্ট্রিনকিট করছো। তোমার 2টা মাত্র ছেলে, তাদেরকে তুমি এরকম করে রাগ অভিমান দেখিয়ে দূরে সরিয়ে দিলে কি নিজে ভালো থাকতে পারবে? দেখো, ভাইয়া 1-1.5 মাসের মতো বাসার বাইরে ছিল। এখন অন্তত আর জেদ করো না। যেটা হয়েছে সেটার জন্য এবারের মতো মাফ করে দাও। দেখো, ভুল মানুষেরই হয়,
তাছাড়া ভাইয়া বুঝতে পারেনি তুমি এরকম হুটহাট করে বিয়েটা ঠিক করে দেবে। আর তুমিও সব সময় নিজের মতো করে সব দায়িত্ব আর সিদ্ধান্ত আমাদের উপর চাপিয়ে দাও। কই, আমরা তো কখনো তোমার উপর অভিযোগ করি না। ছেলে মেয়ে থেকে বাবা মায়ের কাছে বড় আর কি হতে পারে আব্বু? সব সময় তো তুমি ভেবে এসেছো যে নিজের সিদ্ধান্তটা আমাদের উপর চাপিয়ে দেবে, কিন্তু একটাবার জানতে চাওনি যে আমরা কি চাই, আমাদের কি প্রয়োজন। তুমি নিজের মতো করে যেটা পছন্দ করেছো সেটাই আমাদের পছন্দ হবে বলে ভেবেছো। আব্বু চুপচাপ ঈশানের দিকে তাকিয়ে রইল। ভাবতে লাগলো, অন্তত আর যাই হোক ছেলেদেরকে জোর করে হয়তো সেটা খুব বেশি ভালো হয়নি। এখনই ঈশান কথাতে সেটা বুঝতে পারছে। আব্বু চুপ করে বসে রইল দেখে ভাইয়া আব্বুর একটা হাত ধরল, তারপর টেনে নিয়ে গিয়ে সোফায় বসিয়ে দিয়ে আব্বুর পায়ের কাছে বসে পড়তেই আব্বু ওকে টেনে পাশে বসালো। এবার মেয়েটা এসে আব্বুর পায়ে হাত দিয়ে সালাম করতেই আব্বু বলতে লাগলো, বিয়ে না করলে সেটার জন্য বলতে পারতে। মান সম্মানের নিয়ে এমন একটা ঝামেলা কেন করলে? খুব বেশি দরকার ছিল বাসা থেকে পালিয়ে যাবার? তোমার জন্য তোমার ছোট ভাইকে বিয়েটা করতে হয়েছে। বুঝতে পারছো নিজের হবু ভাবিকে বিয়ে করাটা কতটা কষ্টসাধ্য আর কতটা অস্বস্তিকর একটা ব্যাপার? তারপরও সেই মেয়েটাকে তোমার ভাই বিয়ে করেছে আর দিব্যি সংসার করছে। তাহলে তুমি কেন পারলে না? অন্তত বলতে পারতে এই মেয়েকে তুমি পছন্দ করো। মেয়েটা কোনো কথা বলছে না, সামনেই দাঁড়িয়ে রইল। তখন আব্বু ওর হাত ধরে টেনে অন্য পাশে বসালো, মাথায় হাত বুলিয়ে দিয়ে বলতে লাগলো, মামনি, তোমার বাসায় কল করো, আব্বু আম্মুকে ডাকো, ওদের সাথে আমরা কথা বলে নিব। আর তোমাদের এরকম করে থাকতে হবে না। এখন থেকে তুমি আমার আর এক মেয়ে, তোমাকেও কথা দিতে হবে আমার ছেলেটাকে দেখে রাখবে আর এসব উল্টাপাল্টা কাজ যেন না করে, সেই জন্য ওকে একটু মানুষ করে তুলবে। মেয়েটা লজ্জা পেয়ে মাথা নিচু করে নিল। আদ্রিতা দূর থেকে দাঁড়িয়ে থাকলো, বুঝতে পারলো যে ঈশান কত সহজে সবাইকে সব বিষয়টা বুঝিয়ে দিল, কিন্তু ওকে বোঝাতে চাইলো না কেন, আর বোঝাতেও পারলো না। ঈশান প্রথমের দিকে চেষ্টা করেছিল সবটা বোঝানোর আর সবটা বানিয়ে নেওয়ার চেষ্টা, তাহলে আদ্রিতা কেন মেনে নিতে পারেনি বিষয়টা, সেটা নিয়েই নিজেরই আফসোস হচ্ছে। এত ভালো বোঝার মতো একজন মানুষের লাইফে এসেছে, সেটা আদ্রিতা একটা বারও ভাবেনি। ঈশান সারাটা সন্ধ্যা জুড়ে আব্বুর সাথে বসে রইল, কারণ ওই মেয়ের বাসা থেকে অর্থাৎ ভাবির বাসা থেকে তার আব্বু আম্মু আর কিছু আত্মীয় স্বজন আসলো, তাদের সাথে কথা বলল। বেশ স্বাভাবিকভাবেই বোঝাতে সফল হলো ওদের। ভাবির বাসার লোকজনও আর কথা বাড়ালো না, উল্টো দিন তারিখ ঠিক করে একটা আনুষ্ঠানিকতার আয়োজন করে বিয়েটা সম্পন্ন করবে। রাতে খাওয়া দাওয়া করে ভাইয়ের সাথে ঈশান আবারও কথা বলল। ঈশান রুমে আসলো, আদ্রিতার রুমে এসে গাল ফুলিয়ে বসে আছে। ঈশান মেয়েটার সাথে কোনো কথা না বলে বেডে শুয়ে পড়ল আর বলতে লাগলো, আপনার আবার কি হয়েছে? না মানে বলছিলাম যে তুমি অনেক সুন্দর করে গুছিয়ে কথা বলতে পারো। ভালো লাগলো আজকের বিষয়টা দেখে, যে বড় ভাই ছোট ভাইয়ের মাঝে কত মিল। আসলে তোমাদের মতো ভালোবাসা অন্য কোথাও দেখা যায় না। বড় ছোটদের মাঝখানে সবসময় ঝামেলা লেগেই থাকে, আর যেখানে তোমার বড় ভাই তোমাকে এত বড় একটা বিপদের মুখে ফেললো, সেখানে নিজেই আবার ওর জন্য ঢাল হয়ে দাঁড়িয়ে কথা বললে, তাই ভালো লাগছে এমন কিছু দেখে। বলবো না, ছোটবেলা থেকে যা চেয়েছি আব্বু আম্মু না দিলেও ভাইয়া নিজের টাকা থেকে আমাকে সেটা নিয়ে দিত, তাহলে কেনই বা ওর হয়ে কথা বলবো না? আর আজ বাদে কাল তো আপনি চলে যাবেন, আপনার জন্য খামাখা ওর সাথে ঝামেলা করে লাভ কি বলেন? ওর সাথে আমার রক্তের সম্পর্ক, আর আপনি দুদিনের অতিথি। মানে? আপনি তো থাকবেন না, যদি থাকতেন আর ভাইয়ার জন্য আপনার সমস্যা হতো তাহলে না হয় এইসব বিষয় নিয়ে ভাবা যেত, তখন একটু রাগ করতে পারতাম, কিন্তু তেমন কিছুই হচ্ছে না, তাহলে খামাখা ওর উপর রাগ দেখিয়ে লাভ কি? তাছাড়া বাসা থেকে পালিয়ে গিয়েছে তো এরকম একটা মিষ্টি ভাবিকে বাসায় এনেছে, নাহলে হয়তো সম্ভব হতো না, সেজন্যই আমি রাগ করে থাকতে পারি না। আর বাসার ছেলে বাসায় ফিরে এসেছে, এতে রাগ করার কি আছে? এই বাসাতে ওর যতটুকু অধিকার আছে ততটুকু অধিকার আমারও আছে, তাহলে সুযোগ পেয়ে আমি ওকে তার থেকে বঞ্চিত করতে চাইবো কেন? আর রাগের মাথাতে এসব কথা বললেও আব্বু কিন্তু একা একা ব্যবসা সামলাতে অনেক কষ্ট হয়। ভাইয়া বাসাতে যতদিন ছিল ততদিন সুবিধা হয়েছিল, তাই ভাইয়াকে বিয়ে করাতে চেয়েছিল, আব্বুকে একা কষ্ট করতে হতো। আমিও এর মাঝে অনেকবার ভাইকে কল করেছি, তাই হয়তো ভাইয়া ফিরে এসেছে, তাহলে শুধু শুধু এইসব বিষয় নিয়ে জেদ করে কি হবে?
মাঝে আরও কয়েকটা দিন কাটলো। এরই মাঝে ভাইয়ের শ্বশুরবাড়ি থেকে আরও কয়েকবার লোকজন এসেছিল বিয়ের বিষয়টা নিয়ে কথা বলতে। এই কয়েক মাসের মাঝে ঈশান আর কখনো শ্বশুরবাড়িতে যায়নি, আর যাওয়ার চিন্তাও করেনি। ভেবেছে যে মেয়েটা ওর সাথে থাকবেই না, তার সাথে এসব বিষয় নিয়ে আলোচনা কিংবা ওর বাসায় গিয়েই বা লাভ কি। তবে নিজের দিক থেকে এত বড় অন্যায় করবে ঈশান সেটা ভেবে নিজেই অনেকটা অনুতপ্ত। আব্বু অনেক আশা নিয়ে মেয়েটার সাথে বিয়েটা দিল, আর সেই মেয়েটাই ওর সাথে থাকতে চায় না। এর থেকে আনন্দের আর কি হতে পারে? সেদিন ঈশান আর আদ্রিতা দুইজনে একসাথে কলেজে আসলো। ঈশান প্রতিদিনের মতোই মেয়েটাকে নামিয়ে দিয়ে জিজ্ঞেস করলো ও টাকা লাগবে কিনা। মেয়েটা মাথা নেড়ে না সূচক উত্তর দিয়ে চলে গেল। ইদানিং মেয়েটা নিজে থেকে কথা বলার চেষ্টা করে, তবে ঈশানই এড়িয়ে যাওয়ার চেষ্টা করে। যে ওর সাথে থাকতে চায় না তার সাথে এত কিসেরই বা কথা বলবে। একটা ক্লাসের শেষেই আদ্রিতা যখন বান্ধবীদের সাথে ক্যান্টিনের দিকে যাচ্ছিল, তখন কয়েকটা ক্লাস পেরোতেই মনে হলো একটা ক্লাসের ভিতর চেনা পরিচিত দুজনে কথা বলছে, কিন্তু দেখে মনে হচ্ছে বেশ রাগারাগি হচ্ছে দুজনের মাঝে। এই ছেলেটার কি সবসময় রাগ হয়? ঈশানকে আর সেদিনের সেই মেয়েটা অর্থাৎ ওর গার্লফ্রেন্ডকে দাঁড়িয়ে থাকতে দেখলো। মেয়েটা আজকেও বেশ রাগীভাবেই কথা বলছে, তবে আজকে কান্নাকাটি করছে না। কি হচ্ছে ওদের মাঝে সেটা শুনতে ইচ্ছে করলো না আজ আর। এই কয়েকটা দিনে আদ্রিতা দেখেছে ঈশান ওর গার্লফ্রেন্ডের মাঝে প্রায়ই কথা হয়। আদ্রিতা নিজে থেকেই দেখেছে ওদের ক্লাসেরই আশেপাশের ঈশানের অনার্স লাস্ট ইয়ারের স্টুডেন্ট ছেলেটা, আর আদ্রিতা মাস্টার্সের স্টুডেন্ট। সেজন্যই হয়তো ওদের ক্লাসটা প্রায়ই কয়েক মিনিটের দূরত্বে, আর প্রায়ই ওদের দুজনকে দেখে কথা বলতে মেয়েটা হয়তো আবারও ক্লাসমেট। আদ্রিতা সেখানে দাঁড়িয়ে থাকতে ইচ্ছে করলো না। বান্ধবীদের সাথে ক্যান্টিনে আসলো, কেন জানি কোনো কিছুতেই মনোযোগ হতে পারছে না। সেদিনের মতো আজকেও আর একটা ক্লাস কোনো রকমে করে বাসায় চলে আসলো। ঈশান বেরিয়ে মেয়েটাকে কল করলে জানালো বাসায় চলে এসেছে। ঈশান তেমন কিছুই বলল না। অন্য সব কেয়ারিং হাজব্যান্ড কিংবা সুন্দর সম্পর্ক হলে হয়তো ঈশান এতক্ষণে হাজারটা প্রশ্ন করে বসতো, কেন বাসায় একা চলে এসেছে, কেন বা এরকম করে এড়িয়ে গেল ওকে। কিন্তু ঈশান কখনো এত প্রশ্ন করেনি। আদ্রিতা নিজে ঈশানকে সেই প্রশ্ন করার সুযোগ দেয়নি। মেয়েটা সেসব করার সুযোগই দেয়নি। সেদিন বাসায় আসলেও আদ্রিতার বেশ খানিকটা খারাপ লাগছে, কেন জানি কষ্ট হচ্ছে খুব বেশি। বুকের ভিতর তোলপাড় চলছে, নিজেকে সামলে রাখতে পারল না। ওয়াশরুমে গিয়ে শাওয়ারটা ছেড়ে দিল, তারপর নিজেকে আয়নায় দেখতে লাগলো। ওই মেয়েটার থেকে কোনো অংশেই কম দেখতে না, কিন্তু কোনো কিছুতেই খুঁজে পেল না। অনেকক্ষণ ভেজার ফলে আদ্রিতার শরীরটা ঠান্ডা হয়ে এসেছিল, তাই রুমে এসে শুকনো কাপড় পরে নিল। একটু বাদেই ঈশান রুমে এসে দেখলো মেয়েটা শুয়ে আছে। এই অবেলায় মেয়েটাকে শুয়ে থাকতে দেখে কিছু জিজ্ঞেস করতে গিয়েও করলো না। আদ্রিতা খেয়াল করলো ঈশানের মুখটায় রাগী ভাবটা এখনও ফুটে উঠেছে। তাহলে কি ওদের মাঝে কোনো ঝামেলা হলো? সেটা নিয়ে আর কোনো কথা বলতে চাইলো না। তবে সন্ধ্যার মুখে মেয়েটাকে ঈশান ডেকে তুললো খাবার খাওয়ার কথা বলতে। তখন মেয়েটা জানালো, তুমি যাও, আমার খেতে ইচ্ছে করছে না, আমি একেবারে রাতের খাবারটা খাবো। ঈশান চলে গেল নাস্তা করে ডাইনিংয়ে বসে টিভি দেখতে লাগলো। রাতের খাবার সময় হলে আম্মুর সাথে তাকে ডেকে নিল। জিজ্ঞেস করলো ঈশানের সাথে কোনো ঝামেলা হয়েছে কিনা, কিন্তু মেয়েটা কোনো কথা বলল না, শুধু এসে খাবার খেলো। আদ্রিতা খুব চুপচাপ খাবার খেয়ে রুমের দিকে চলে গেল। ঈশান ভাইয়া আর আপুর সাথে কিছুক্ষণ বসে কথা বলল। এরই মাঝে ওদের বিয়ের জন্য একটু তোড়জোড় করা হচ্ছে, তাই ঈশান খানিকটা ব্যস্ত। 10টার পর রুমে এসে দেখলো আদ্রিতা ঘুমিয়ে পড়েছে। পাশেই শুয়ে পড়লো ছেলেটা। মাঝরাতে কারো কাঁপাকাঁপিতে বুঝতে পারলো পাশে থাকা মেয়েটা খুব বেশি কাঁপছে। হঠাৎ করেই চোখ খুলে তাকাতেই বুঝতে পারলো আদ্রিতা শীতে কাঁপছে। আচ্ছা, শীতের দিন তো নয়, তাহলে মেয়েটা কাঁপছে কেন? গালে কপালে না চাইতেও হাত দিতে বুঝতে পারলো জ্বরে পুরো শরীরটা পুড়ে যাচ্ছে। এক মুহূর্ত দেরি করলো না, লাফ দিয়ে উঠে বসলো ঈশান। কোনো রকমে উঠে বসে মেয়েটাকে কয়েকবার ডাকলো, কিন্তু তাতে কোনো কাজ হলো না। তাড়াহুড়ো করে ওয়ার্ড্রপ থেকে একটা কম্বল বের করে ওর গায়ে চাপিয়ে দিল, কিন্তু তাতেও কাজ হলো না। ঈশান এসির পাওয়ারটা কমিয়ে দিয়ে একটা কমফোর্টার চাপালো। মেয়েটার কাঁপুনিটা কিছুতেই কমছে না। কি করবে ভেবে না পেয়ে ভাবতে লাগলো। ঘড়ির দিকে তাকাতেই দেখলো রাত 2টা বাজে। এখন হয়তো আব্বু আম্মু ঘুমিয়ে পড়েছে।
ওদের টাকাটা ঠিক হবে না। বিষয়টা ভেবেই ঈশান ওয়াশরুম থেকে পানি আনলো, তারপর একটা রুমাল ভিজিয়ে কপালে জলপট্টি দিতে শুরু করলো। কিছুক্ষণ দেওয়ার পর জ্বর কিছুটা কমলেই ঈশান ওর মাথায় একটু পানি দিয়ে দিল, কিন্তু পানি দিতে গিয়ে বেশ খানিকটা জামা ভিজে গেল। ঈশান উপায় না পেয়ে আদ্রিতার জামাটা চোখ বেঁধে চেঞ্জ করে দিল। নিজের এরকম কর্মকাণ্ডের জন্য নিজেকেই বেশ খানিকটা গালি দিতে ইচ্ছে করছে। কেনই বা পানি দিতে গেল মাথায়? ঈশান ভেবেছিল জ্বরটা কমে যাবে, তাতে মাথায় পানি দিলে জ্বরটা নেমে যাবে। এত সেবা করার কি খুব বেশি প্রয়োজন ছিল? তারপর আর কি, আরও মিনিট 15 মধ্যে আবারও জ্বর উঠে গেল। ঈশান উপায়ন্তর না পেয়ে মেয়েটার পাশে শুতে বাধ্য হলো। শুতেই আদ্রিতা কেমন যেন ওর দিকে চেপে আসলো, আর কেঁপে কেঁপে একদম শরীরের সাথে মিশে গেল। ঈশান নিজের সাথে মেয়েটাকে শক্ত করে চেপে ধরতেই এবার পুরুষালী উষ্ণ বুকে স্পর্শ পেয়ে একদম ঈশানের শরীরের সাথে মিশে যাওয়ার চেষ্টা করলো। মেয়েটার এরকম ধারা কর্মকাণ্ডে খানিকটা অবাক হলো ঈশান, আবার নিজে থেকেই ভাবলো ওর কাছে এসেছে। ওই মুহূর্তে মেয়েটার অসুস্থতাই বড় কথা, অন্য কিছু নয়। ছেলেটা কিছুক্ষণ চুপ করে রইল, কিন্তু আদ্রিতার গরম নিঃশ্বাস ঈশানের বুকে পড়তেই একদম এলোমেলো করে দিয়েছিল অনুভূতিগুলোকে। ঈশানের ইচ্ছে করছিল মেয়েটাকে নিজের সাথে মিশিয়ে নিতে। ঘুমন্ত অবস্থাতে মেয়েটিকে প্রচুর পরিমাণে আদুরে আর মায়াবী দেখতে লাগছে। যে কেউই ওর মায়ায় পড়বে এমন রূপে দেখলে, নিজেকে জড়িয়ে ফেলবে ওর প্রেমে। ঈশান ওর মুখটা তুলল বুক থেকে। বুকের উপর বারবার আছড়ে পড়ছে ওরই গরম নিঃশ্বাস, তাতে সমস্যা হতে পারে ভেবে কিন্তু ঈশান আদ্রিতার মুখের দিকে তাকালো। মেয়েটার কাঁপতে থাকা ঠোঁটের দিকে তাকিয়ে নিজেকে কন্ট্রোল করতে পারছিল না। আদ্রিতার মুখটা তুলে ধরতে মেয়েটা যেন একদম ঈশানের ঠোঁটের কাছে ঠোঁট জোড়া নিয়ে আসলো। মেয়েটার গরম নিঃশ্বাসটা এবার ঈশানের মুখে আছড়ে পড়ছে। এবার তো নিজেকে কন্ট্রোল করাটা আরও দায়ী হয়ে পড়ল। ঈশান নিজেকে কিছুক্ষণ যাবৎ চুপ করে থেকে আটকানোর বৃথা চেষ্টা করলো। তারপরও যখন আদ্রিতা নিজের থেকেই ওকে জড়িয়ে ধরার চেষ্টা করলো, ঈশান শেষে নিজের কন্ট্রোল হারালো। ও ঠোঁটের সাথে আলতো করে ঠোঁট ছোঁয়াতেই মেয়েটা যেন আরও পেয়ে বসলো। ওকে নিজের সাথে চেপে ধরতেই যেটা হওয়ার সেটাই হলো। এক পর্যায়ে জ্বরের ঘোরেই আদ্রিতা নিজের কন্ট্রোল হারালো, আর ঈশান সজ্ঞানে নিজেকে আটকে রাখতে পারেনি। তাই দুজনের মাঝেই সে অনাকাঙ্ক্ষিত ঘটনাটা ঘটে গেল। তারপর যখন ঈশানের হুঁশ ফিরল, নিজেকে নিজেই গালি দিতে লাগলো। কি করলো ভেবে ঈশান মেয়েটার দিকে চেয়ে আছে, ওর বুকের মাঝে ঘুমিয়ে আছে। মেয়েটার এলোমেলো অগোছালো চুলগুলো পুরো মুখে আর শরীর জুড়ে এলোমেলো হয়ে আছে। দুজনের শরীরে একটা সুতাও নেই, জামা কাপড়গুলো অনাদরে পড়ে আছে ফ্লোরে। ঈশান মেয়েটার মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। একটা মুহূর্তে ওর বুকের মধ্যেই মুখ গুজে দিয়ে ঘুমোচ্ছে। এখন আর এত কিছু ভাবলে চলবে না। ঈশান আবারও কমফোর্টার দিয়ে মেয়েটাকে নিজের সাথে জড়িয়ে নিল। পরদিন সকালে দুজনের একই অবস্থা দেখে আদ্রিতা চমকালো। তারপর তাড়াহুড়ো করে উঠে গেল। ফ্রেশ হয়ে এসে দেখলো ঈশানের ঘুমটা এখনও ভাঙেনি। আদ্রিতা কি করবে কিছুই বুঝতে পারলো না। একটু বেডে বসে থাকলো, তারপর নিচে চলে গেল। গিয়ে বড় ভাইয়ের বউয়ের সাথে কথা বলতে লাগলো। একটু বাদে ঈশানের ঘুম ভাঙতেই নিজের অবস্থা দেখে নিজেই লজ্জা পেল। তারপর যখন আদ্রিতা ঈশানকে খাবার জন্য ডাকতে আসলো, তখন রুমে এসে দেখলো ছেলেটা ফ্রেশ হয়ে নিয়েছে। মেয়েটা বলেই চলে যেতে গেলে ঈশান তখনই ওর হাত টেনে ধরে পাশে বসালো। তারপর গালে কপালে হাত দিয়ে বুঝতে পারলো জ্বরটা নেই, তাই বলতে লাগলো, যাই হোক, জ্বরটা এখন নেই, একটু পর গিয়ে ডক্টর দেখিয়ে নিয়ে আসবেন। আমার কিছু লাগবে না। তুমি আগে এটা বলো যে রাতে আমার কাছে এসেছিলে কেন? কেনই বা এরকম কিছু হলো আমাদের মাঝে? ঈশান হতভম্ব হয়ে গেল, কিছু বলার ভাষা হারিয়ে ফেলল। কি বলবে আর কি বলেই বা মেয়েটাকে উত্তর দিবে জানে না, তবে চুপ করে রইল বেশ কিছুক্ষণ। আদ্রিতা আবারও বিরক্তি নিয়ে প্রশ্ন করল, সজ্ঞানে তো আমার সুযোগটা নিতে পারোনি, তাই কালকে ওরকম একটা পরিস্থিতির মুখে আমার সুযোগটা নিয়েছিলে, তাই না? সেই জন্যই খুব বেশি আনন্দ লাগছে তোমার? আপনাকে এখন এইসব বিশ্বাস করানোর মতো ইচ্ছাটা আমার নেই, তবে আপনার রাতে খুব জ্বর উঠেছিল, তাই কাছে আসতে হয়েছে। কিন্তু আপনি এরকম সব কাণ্ড করছিলেন জ্বরের ঘোরে, যার জন্য নিজের প্রতি কন্ট্রোলটা আমি হারিয়ে ফেলেছিলাম। আর তারপরেই এরকম কিছু হয়েছে, বুঝতে পারিনি যে এরকম কিছু হয়ে যাবে। আমি জানি তুমি ইচ্ছে করে আমার
কাছে এসেছিলে, তাই না? তুমি চাও না আমাদের সম্পর্কটা থাকুক, আর আমিও যা বলেছিলাম। এক কথা বারবার কেন বলছেন? আমি চেষ্টা করেছি দূরে থাকার, কিন্তু আপনি জ্বরের করে এরকম কিছু করেছেন যার জন্য। সব পুরুষই এক, মেয়েদের শরীরের গন্ধ পেলে চাহিদাটা না আর ধরে রাখতে পারে না। কোনো মেয়েকে কাছে পেলেই নিজেকে বীর পুরুষ ভাবে, আর তার উপরে বিয়ে করা নিজের বউ হইলে তো কোনো কথাই নেই। আদ্রিতার এরকম দ্বারা কথাতে বিরক্তি লাগলো ঈশানের। তারপর মনে হতে লাগলো যদি এরকম কিছু করেও থাকে তাহলে বেশ করেছে। কথাটা চেপে রাখতে পারল না ঈশান, রাগের মাথায় বলতে আরম্ভ করলো। এমনটা যদি করেও থাকি তাহলে বেশ করেছি। আমার বউয়ের সাথে আমি যা ইচ্ছা তাই করব, তাতে তোমার কি? তুমি আমাকে চাইলেও বাধা দিতে পারবে না। ঈশানের সাথে আদ্রিতার অনেকক্ষণ কথা কাটাকাটি হলেও একটা পর্যায়ে ছেলেটার রুম থেকে বেরিয়ে গেল। একটু বাদে খাওয়া দাওয়া করে ঈশান তারপর আম্মুকে জানালো মেয়েটা জ্বর এসেছিল, তাই ডক্টরের কাছে নিয়ে যাবে। মেয়েটা যেতে চাইল না, তারপরও ঈশান জোর করে ওকে কোলে ওঠালো। আদ্রিতা ছোটার জন্য জোর জবরদস্তি করছে, তখন ঈশান বলতে লাগলো। বেশি লাফালাফি করলে কিন্তু কোল থেকে ফেলে দেব, বলে দিলাম। আদ্রিতা ভয়ে ঈশানের গলাটা জড়িয়ে ধরল। বাইরে এসে ড্রাইভারকে নিয়ে গাড়ি সমেত হসপিটালে পৌঁছলো। মেয়েটাকে ডক্টর দেখিয়ে তারপর মেডিসিন নিয়ে ফিরল, কিন্তু আদ্রিতা একটা কথাও বলেনি ওর সাথে। ঈশান বুঝতে পেরেছে ওর এরকম কাজের জন্য মেয়েটা রাগ করে আছে। সারাদিন মেয়েটাকে সরি বলল ঈশান, তখনকার সিন ক্রিয়েটের জন্য অনেকবার মাফ চাইল, তারপরও কোনো কথা বলেনি মেয়েটা। আদ্রিতা 3-4 দিন রইল, তাই কলেজে যেতে পারেনি। আদ্রিতা উল্টো ভেবেছে আজকের পর থেকে আর কলেজে যাবে না, কলেজে গেলেই ওই মেয়েটার সাথে দেখতে হবে। আর ঈশানের এসব কর্মকাণ্ডে ভালো লাগে না। জ্বরে 3টা দিন ঈশান নিজে থেকেই ওর আশেপাশে ঘুরঘুর করেছে। কখন কি প্রয়োজন, কখনো ওষুধ খাওয়ার দরকার, সব কিছু করেছে। আদ্রিতা কেমন জানি ঈশানের প্রতি এখন দিনের পর দিন দুর্বল হয়ে পড়ছে। মাঝে কেটে গেল 1টা মাস, আর এই 1টা মাসে ঈশানের ভাইয়ার বিয়ের কাজটাও সম্পন্ন হয়েছে। এখন দুজনে সুখে শান্তিতে আছে। ভাইয়া আবারও অফিসে যেতে শুরু করেছে। ঈশান ঠিক করেছে অনার্স শেষ হলে আবারও অফিসে যাওয়া শুরু করবে। আবার দেশের বাহিরেও নাকি আবু বিজনেস করার চিন্তাভাবনা করছে। ভদ্রলোক 2 ছেলেকে 2 জায়গায় বিজনেসের জন্য পাঠাবে। ঈশান ভেবেছে বাসা থেকে চলে যাবে, যেহেতু আদ্রিতা ওকে সহ্য করতে পারে না। আশেপাশে থাকলে মেয়েটা কেমন যেন সবসময় হাঁসফাঁস করে, তাতে ওরই বাইরে চলে যাওয়া উচিত। 1 মাস পর সেদিন ঈশান কলেজে যাওয়ার জন্য রেডি হচ্ছিল। এরই মাঝে আদ্রিতা নিজে থেকে আসলো ঈশানকে খাওয়ার কথা বলতে। এরই মাঝখানে এসে দাঁড়াতেই কেমন যেন মেয়েটার পেটটা মোচড় দিয়ে উঠল। আর এক মুহূর্ত দাঁড়াতে পারল না আদ্রিতা। তাড়াহুড়ো করে গিয়ে বেসিনের সামনে দাঁড়ালো আর হরহর করে বমি করে দিল। মেয়েটা বেশ কিছুক্ষণ সময় নিয়ে বমি করলো। ঈশান এসে মেয়েটার পাশে দাঁড়ালো, তারপর পেটে হাত দিয়ে দাঁড়াতেই আদ্রিতা অবাক চোখে তার দিকে তাকালো। ঈশান ওর বাহুতে অন্য হাত ধরে দাঁড়ালো। মেয়েটা বমি করতে গিয়ে অবস্থা খারাপ করে ফেলেছে। ঈশানের শরীরে কিছুটা মাখিয়ে গেল। ছেলেটার এক মুহূর্ত দেরি করলো না, আদ্রিতাকে পাজাকোলা করে তুলে নিয়ে বেডে শুইয়ে দিল। তারপর শার্টটা চেঞ্জ করে আম্মুকে ডাকতে গেল। একটু পর আম্মু আসলো। তারপর ছেলে বিষয়টা বলতেই আম্মু তাড়াহুড়ো করে নিচে চলে গেল। ঈশান ওর পাশে বসে রইল। আদ্রিতা তখন বলতে আরম্ভ করলো। তুমি কলেজে যাও, আমাকে নিয়ে এত চিন্তা করতে হবে না ঈশান। চুপ, একদম চুপ। 10টা না 5টা না, একটা মাত্র বউ আমার, তাকে এরকম অসুস্থ রেখে আমি কলেজে চলে যাব? ডক্টর আসে দেন, তারপর আপনাকে দেখুক কী হয়েছে, তারপর যদি বলে হসপিটালে নিয়ে যেতে, তারপর তখন না হয়ে যাব। এত টেনশন করতে হবে না, গতকালকে থেকেই বমিটা হচ্ছে, থেকেই হচ্ছে, এত টেনশনের কিছু নেই। আদ্রিতা কথা শোনার পরেই ঈশানের বুকের ভিতর কেমন যেন ধক করে উঠল। তাহলে কি ঈশান যেটা ভাবছে সেটাই? কালকে থেকে বমি হচ্ছে, শরীর খুব খারাপ লাগছে, এসব তো ভালো লক্ষণ না। 1 ঘন্টা পরের ঘটনা। ঈশান এখনও না খেয়ে আদ্রিতার পাশেই বসে আছে। ডক্টর এসে মেয়েটাকে বেশ ভালো করে চেক আপ করলো। তারপর একটা প্রেগন্যান্সি কিট হাতে ধরিয়ে দিয়ে বলল চেক করে আসতে।
আম্মুর ইশারায় আদ্রিতা গিয়ে চেক করে এসে তারপর ডক্টরের সামনে প্রেগনেন্সি কিটটা দিতেই ডক্টর আলহামদুলিল্লাহ বলে উঠলেন। আব্বু আম্মু সবাইকে দেখাতেই ওরাও আলহামদুলিল্লাহ বলল। ঈশানের বুঝতে বাকি রইল না সেদিনকার ওই ঘটনার জন্যই আদ্রিতার প্রেগনেন্সি কনফার্ম হয়ে গেছে। ছেলেটা কিছুক্ষণ চুপ করে বসে রইল। ভাইয়া আব্বু এসে ওকে কংগ্রেস জানালো। আব্বু খুশিতে বাইরে চলে গেছে মিষ্টি আনার জন্য। ঈশান কিছুক্ষণ যাবৎ স্তব্ধ হয়ে বসে রইল। আম্মু ভাবি অনেক কথাই বলল মেয়েটার সাথে, তারপর সবাই বাইরে চলে গেল। আদ্রিতাকে মুখটা কালো করে রাখতে দেখলো ঈশান। একটু পরে আম্মু খাবার এনে ওকে খাইয়ে দিল। মেয়েটার বাসায় এখনও পর্যন্ত জানানো হয়নি। দুপুরের দিকে ঈশান বাসার বাইরে গিয়েছিল। একটু বাদে ফিরতেই দেখলো আদ্রিতা আনমনেই ব্যালকানিতে দাঁড়িয়ে আছে। বাতাসে বারবার ওর পেটটাকে উন্মুক্ত করে দিয়েছে। ঈশান পিছন থেকে দাঁড়িয়ে থেকে মেয়েটাকে দেখলো। তারপর খেয়াল করলো মেয়েটাকে আজ কেমন এলোমেলো লাগছে। ঈশানের মাথায় চিন্তার ছাপ এসে ভিড় করেছে, কিন্তু মেয়েটা এখন এই মুহূর্তে কি কথা ভাবছে সেটা জানতে ইচ্ছে করছে। মেয়েটা যে ওর সাথে থাকতে চায়নি, আর এরকম কিছু ভেবেই ঈশানের মনে হতে লাগলো আদ্রিতার সাথে একটু কথা বলা দরকার। যে মেয়েটার সাথে এত কিছু করলো তার সাথে কথা না বললে কি করে হয়। ঈশান আর অপেক্ষা করলো না। এখন এই মুহূর্তে কথা না বললে অনেক সমস্যা হবে। আদ্রিতা এইসব বিষয় নিয়ে কি ভাবছে কে জানে। ঈশান মেয়েটার পিছনে এসে দাঁড়িয়ে থাকলো একটু। মেয়েটাকে আজ বড্ড আদুরে লাগছিল। তারপর কেমন বমি করে কাহিল হয়ে পড়েছিল, মুখটা কেমন কালো হয়েছিল। কি করবে কি হবে ঈশান কিছুই জানে না। এক মুহূর্ত দেরি না করে এসে মেয়েটার পিছনে দাঁড়াতেই আদ্রিতা কিছু বুঝে ওঠার আগেই ছেলেটা মেয়েটার শাড়ি গলিয়ে হাত ঢুকিয়ে দিয়ে পেটের উপর দুহাত রেখে মেয়েটাকে পিছন থেকে জড়িয়ে ধরল। ঈশানের এরকম কর্মকাণ্ডে আদ্রিতা বেশ খানিকটা চমকে উঠল। তেমন কিছু বলল না, শুধু উচ্চারণ করলো, তুমি? কেন, কাকে আশা করেছিলেন? না, কখনো এরকম করে এসে জড়িয়ে ধরনি তো, আর এমন করে কাছেও আসনি তাই। এসেছিলাম তো সেদিন রাতে, সেই জন্যই তো তুমি এখন আম্মু হবে। আমি ভাবছিলাম বাসায় চলে যাব আর আব্বু আমাকে বিষয়টা জানাবো। কেন বাসায় চলে যাবে কেন? কি হয়েছে তোমার? এরকম করে কথা বলছে কেন? না মানে আসলে এই সন্তানটা তো অনাকাঙ্ক্ষিত, আমরা কেউই চাইনি এরকম কিছু হোক। আর সেদিন তুমি আমার জ্বরের মধ্যে এরকম কিছু একটা করলে, আর তাতে এইসব আমার কল্পনাতেও ছিল না যে প্রথমবারে এরকম কিছু হয়ে যাবে। তাই সব কিছুর জন্য আমি সরি, তবে যেটা হয়েছে সেটা তো আর কখনো কেউ ফিরিয়ে দিতে পারবে না। আমি বলছিলাম কি যে অন্তত আর যাই হোক দুজন দুজনকে তো একটা সুযোগ দিতে পারি। এখন এই বেবির দিকে তাকিয়ে হলেও তো এইসব ডিভোর্স আর প্রেম ভালোবাসার কথাটা একটু দূরে রাখতে পারি। তাই বলছিলাম এখান থেকে যাওয়ার চেষ্টা করো, আমরা না হয় নতুন করে সব কিছু শুরু করি। তোমার গার্লফ্রেন্ড আছে আর আমার বয়ফ্রেন্ড আছে, তাহলে সেটা কি করে সম্ভব? তুমি না বলেছো আমাকে ডিভোর্স দিয়ে গার্লফ্রেন্ডকে বিয়ে করে নেবা? সেদিন ওর সাথে আমার ব্রেকআপ হয়ে গেছে। সে যেদিন কথা বলতে দেখেছো তারপর থেকে তো আমাদের একসাথে দেখে খারাপ লেগেছে বলেই কলেজে যাচ্ছ না, সেটা আমি খুব ভালো করে জানি। আর তোমার বয়ফ্রেন্ড তোমাকে ঠকিয়েছে সেটা আমি খুব ভালো করে জানি। ও তোমার সাথে বাজে কিছু করার চেষ্টা করেছিল, তাই না? সেদিন রাতের কথাটা মনে পড়তেই মেয়েটা ঈশানের পেটের উপর রাখা হাতের উপর হাত রেখেই বলতে আরম্ভ করলো, ঈশানের কথাটাই ঠিক। তাই আদ্রিতা মাথা নেড়ে হ্যাঁ সূচক উত্তর দিল। আবার কিছুক্ষণ দুজনের মধ্যেই নীরবতা চলল। ঈশান আদ্রিতার ঘাড়ের উপর থেকে এক হাতে চুলগুলো সরিয়ে দিয়ে গভীরভাবে একটা চুমু খেতেই মেয়েটা কেমন কেঁপে উঠল। ঈশান মেয়েটার ঘাড়ি আর গলায় নাক ঘষে দিতেই মেয়েটা কেমন যেন হাঁসফাঁস করে উঠল। ঈশান আদরের মাত্রা আর একটু বাড়াতেই মেয়েটা থাকতে না পেরে একটা সময় ওর দিকে ফিরে ওকে জাপটে জড়িয়ে ধরল। মেয়েটার এরকম কর্মকাণ্ডে ঈশান অবাক হলো। মেয়েটা ওকে জড়িয়ে ধরে বুকে মুখ গুজে দিয়ে ফুপিয়ে উঠল। কান্নার কারণ ঈশান বুঝতে পারল না। তারপরও মেয়েটাকে বুকের সাথে শক্ত করে চেপে ধরে মাথায় চুমু দিয়ে বলল, এই পাগলি, ভুল করে হোক আর যেভাবে হোক তোমার আমার ভালোবাসার ফসল এটা। আমি জানি তুমি কি ভাবছো, কিন্তু দেখো একটা সুযোগ দাও আমাকে। দুজন চিনতাম না, জানতাম না, দুজনেরই অন্য কোথাও রিলেশন ছিল, আর তারপর এরকম কিছু হলো। তার জন্য এরকম রাগ না করে থেকে অন্তত এখন একটাবার ভালোবাসার চেষ্টা করে দেখো। অনেক সময় অনেক কিছু আমরা চাইলেও হয় না, আর না চাইতেও আমি তোমাকে পেয়েছিলাম। তুমি বারবার ডিভোর্সের কথা বলতে,
তাই রাগের মাথায় বলে দিয়েছিলাম দেব, কিন্তু একটাবার যদি তুমি আমাকে সেদিন সুযোগ দিতে তাহলে এত ঝামেলা হতো না। সব কিছুর জন্য সরি। আমি তোমাকে কখন কিভাবে ভালোবেসে ফেলেছি জানি না, তবে বেবির কথা শোনার পর থেকে ভেবেছিলাম তুমি বলবে আমাকে চলে যাওয়ার জন্য। ঠুর পাগড়ি, ও আমার অস্তিত্ব, ওকে কি করে আমি অস্বীকার করি বলো? আই লাভ ইউ ঈশান, আই রিয়েলি লাভ ইউ। ঈশান মেয়েটার মুখটা মুখ থেকে তুলল, তারপর মুখের দুপাশে হাত রেখে চোখের পানিটা মুছিয়ে দিয়ে কপালে একটা শব্দ করে চুমু খেলো। কপালের সাথে কপাল ঠেকিয়ে বলল, আই লাভ ইউ টু পাগলি আমার। ভালো থাকুক ভালোবাসা। দেখা হয়েছে অন্য কোনো দিন অন্য কোনো গল্পে। ততদিন পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।